বেশ কিছু চ্যালেঞ্জ আছে বিসিএস রিটেন পরীক্ষার জন্য। বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলোকে ডিনাই করার কোনো সুযোগ নেই। এক নাম্বার হচ্ছে, এটা সিলেবাস হচ্ছে অনেক বড়, মানে সিলেবাস আসলেই অনেক বড়। যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি পূর্ণাঙ্গভাবে শেষ করতে চান, তাহলে দেখা যাবে যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কাভার করাই আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওই ওয়ার্ডের ব্র্যাকেটে তারা হচ্ছে একটা বলেছে এটাকে তুমি কমপ্লেক্স, মানে ওই ওয়ার্ডটা দিয়ে তুমি কমপ্লেক্স একটা সেন্টেন্স তৈরি করো, অথবা ব্র্যাকেটে লিখে দিয়েছে তুমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স তুমি তৈরি করো। অর্থাৎ একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, নট নেসেসারিলি যে তুমি শুধু একটা সেন্টেন্স মেক করো। সো আপনাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে বলে, আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স মেক না করে আপনি একটা সিম্পল সেন্টেন্স মেক করেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্স হওয়া সত্ত্বেও আপনি কিন্তু মার্ক পাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আজকে আমাদের বিসিএস রিটেনের স্পেশাল গাইডলাইন ক্লাস। আজকে হচ্ছে আমরা বিসিএস এর সবগুলো মোটামুটি সাবজেক্টের একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটু দেখি যে আমাদের বিসিএস এর লিখিতের গুরুত্ব, এটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। আপনারা জানেন যে আপনারা সবাই মোটামুটি প্রিলি কোয়ালিফাই করে এসেছেন, প্রিলিতে 200 মার্কের পরীক্ষা আপনারা দিয়ে এসেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে প্রিলির যে 200 নাম্বার, এই 200 নাম্বার কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের আর কোনো কাজে আসে না। প্রিলির 200 নাম্বার ওইখানেই থেকে যায়, কারণ প্রিলির 200 নাম্বার একদম ফাইনাল আপনাদের যখন মেরিট লিস্ট হবে বা আপনাদের যখন ক্যাডার নির্ধারণ হবে, তখন এটা আসলে যুক্ত হয় না। এছাড়া হচ্ছে মোটামুটি আপনাদের 900 এবং 200, এই 900 এবং 200-তে হচ্ছে আপনাদের 1100 নাম্বার। এই 1100 নাম্বারের উপর টোটাল হচ্ছে আপনাদের মেরিট লিস্ট বা হচ্ছে আপনারা কোন ক্যাডার পাবেন, সেই বিষয়গুলো হচ্ছে আপনারা নির্ধারণ হবে। তো বুঝতেই পারছেন ভাইভাতে 200 মার্ক, কিন্তু সবচেয়ে বেশি মার্ক আসলে এই 900। সো এই 900-তে খুব ভালো একটা প্রস্তুতি নেওয়ার আসলে মানে কোনো ধরনের কোনো বিকল্প নাই। এটাতে আপনাকে খুব ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিলিতে আমাদের টার্গেট কী ছিল? আমাদের প্রিলিতে টার্গেট ছিল কোনো রকম হচ্ছে কাট মার্ক আমরা অ্যাচিভ করতে পারি কিনা। কাট মার্ক অ্যাচিভ করতে পারলে আমাদের জন্য যথেষ্ট। বাট রিটেনে হচ্ছে আমাদের টার্গেট থাকবে হচ্ছে ম্যাক্সিমাম মার্ক আমি কীভাবে পেতে পারি। অর্থাৎ প্রিলিতে যেমন কিছু বিষয় ছিল যে এগুলো থেকে সাধারণত খুব কম গুরুত্বপূর্ণ বা এই টপিকটা আমি একটু দুর্বল, সো এটা আমি না দেখেও যদি আমি কোনো রকম প্রিলিতে কাটমার্ক তুলতে পারি তাহলে আমার হয়ে যায়। তো এই বিষয়টা যেমন প্রিলির জন্য সত্য ছিল, এই বিষয়টা কিন্তু আর রিটেনের জন্য না। রিটেনের জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আপনি ম্যাক্সিমাম নাম্বার পান। তা আমাদের আসলে যখন আমি রিটেনের জন্য আমি একটা টার্গেট সেট করবো, আমাদের টার্গেটটা কেমন হওয়া উচিত? আমাদের টার্গেটটা হওয়া উচিত, আমি মনে করি এখনকার স্ট্যান্ডার্ডে আপনাদের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট 63 থেকে 67% মার্ক। এটার একটা টার্গেট নিয়ে আপনাদের আগানো প্রয়োজন। তো এই যে 63 থেকে 67% যে মার্ক, তার মানে হচ্ছে মোটামুটি ধরতে পারেন যে 560 থেকে শুরু করে 600 মার্কের একটা রেঞ্জ, যে 560 থেকে 600। তো এই রেঞ্জে থাকলে আশা করা যায় যে আপনি মোটামুটি ভাইভার উপর ডিপেন্ড করে আপনি একটা ভালো ক্যাডার ইনশাল্লাহ পাবেন। আপনার পছন্দের ক্যাডার বা আপনি ক্যাডার লিস্টের মধ্যে যে চয়েসগুলো দিয়েছেন সেই রূপাতে আপনি একটা পাবেন। সো আমাদের প্রাইমারি টার্গেট থাকবে যেন অবশ্যই 560+ মার্ক আমরা এখান থেকে ক্যারি করতে পারি, এবং এটার জন্য কিন্তু আসলে খুব ভালো পরিশ্রম করার কোনো বিকল্প নাই। এবং একটা কথা সবসময় সত্য, যে আপনি রিটেনে যত বেশি টার্গেট করবেন এবং আপনি যত বেশি অ্যাচিভ করতে পারবেন, আপনি কিন্তু ভাইভাতে তত বেশি নির্ভর থাকতে পারবেন। আপনি যদি রিটেনে খুব হেলদি একটা মার্ক ক্যারি করেন, তাহলে কিন্তু অ্যাভারেজ ভাইভা দিয়েও আপনি ভালো ক্যাডার পেয়ে যাবেন। কিন্তু আপনার রিটেনে যদি মোটামুটি দেখা যায় যে নাম্বার একটু কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইভার উপর প্রেশার পড়ে যায়। এবং ভাইভাতে আপনারা জানেন যেহেতু আসলে ভাইভা খুবই আনপ্রেডিক্টেবল, এবং কোন বোর্ডে পড়বে আপনি সেটাও জানেন না, কেমন কোশ্চেন করবে সেটাও জানেন না। সো ওই আনসার্টেনটির উপর আসলে ডিপেন্ড করাটা একেবারেই ঠিক না। যদিও ভাইভার জন্য প্রচুর প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার রিটেনের কোনো মানে বিকল্প নাই। রিটেনে ভালো করার একেবারেই কোনো বিকল্প নাই। এই জায়গাটাতে আপনাকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং সর্বোচ্চ প্রস্তুতি বলতে, যেহেতু আমাদের সময় কম, আমরা যদি আমাদের টাইম ফ্রেমটার দিকে তাকাই, যে আজকে আপনারা সামনে হচ্ছে জুন মাসটা পাবেন, জুলাই মাসটাও পুরোপুরি পাবেন, হয়তো বা আমরা ধরতে পারি যে অগাস্টের মিড নাগাদ যদি আপনাদের পরীক্ষা নেয়, তাও হচ্ছে অগাস্টের হাফ হয়তো বা আপনারা পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনারা পাবেন হচ্ছে মোটামুটি 2.5 মান্থ। 2.5 মান্থ আসলে রিটার্নের জন্য খুবই কম সময়। এই 2.5 মাসের মধ্যে আবার হচ্ছে আপনার অগাস্টের যে এখানে যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনাকে আবার ডিভোট করতে হবে, বেশ কিছু মডেল টেস্ট আপনাকে দিতে হবে। কারণ মডেল টেস্ট দিলে আপনার বেশ কিছু ভুল ধরা পড়বে, আপনার হাতের স্পিডের বা আপনার হাতের লেখার বা প্রেজেন্টেশনের অনেক কিছু আপনি ওখান থেকে গুছিয়ে নিতে পারবেন। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। সো সর্বসাকুল্যে আমি বলবো যে অ্যাট বেস্ট আপনি 2 থেকে 2.5 মাসের সময় এটা ধরে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এর মধ্যে আপনার একদম প্রস্তুতিকালীন যে সময়টা, সেই সময়টা আসলে জুন এবং জুলাই,
এবং অগাস্টে হচ্ছে আপনি যতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন সেগুলো হচ্ছে আপনি লিখার মাধ্যমে, মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে সেগুলোকে আবার নতুন করে ঝালাই করে নেওয়া। কেমন? আচ্ছা, এখন বিসিএসে রিটেনের ক্ষেত্রে আমি দেখেছি যে আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই হচ্ছে প্রথমবারের মতো, অনেকেই আছেন প্রথমবারের মতো হচ্ছে আপনারা বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। বেশ কিছু চ্যালেঞ্জ আছে বিসিএস রিটেন পরীক্ষার জন্য, বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলোকে ডিনাই করার কোনো সুযোগ নেই। এক নম্বর হচ্ছে এটা সিলেবাস হচ্ছে অনেক বড়, মানে সিলেবাস আসলেই অনেক বড়। যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি পূর্ণাঙ্গভাবে শেষ করতে চান তাহলে দেখা যাবে যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কাভার করাই আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এবং স্পেশালি যারা প্রথমবারের মতো পরীক্ষা দিবেন তাদের জন্য আমি বলবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এই দুটো সাবজেক্টের সিলেবাস অনেক বড়। স্পেশালি সায়েন্সের সিলেবাস আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো দেখে শেষ করতে চান তাহলে দেখবেন যে এক সায়েন্স প্রস্তুতি গ্রহণ করতে গেলে আর অন্য কোনো সাবজেক্ট ঠিকঠাক মতো পড়াই যাচ্ছে না। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও সত্য। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আসলে প্রিলিতে আপনারা যা পড়েছিলেন প্রিলির সাথে আসলে মিল তুলনামূলকভাবে কম, প্রিলিমসের সাথে মিল তুলনামূলকভাবে কম, যেই কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনাদেরকে নতুন করে আবার বেশ কিছু জিনিস পড়তে হয়। সায়েন্সের ক্ষেত্রে মিল কিছুটা আছে, দ্যাটস ট্রু, কিন্তু তারপরেও হচ্ছে সিলেবাস অনেক বড়। এই দুটো জায়গায়, এই দুটো সাবজেক্টে স্পেশালি যারা ফার্স্ট টাইমার তারা হচ্ছে খুব বেশি স্ট্রাগল করে, এবং প্রথমবারের ক্ষেত্রে আমিও অনেক বেশি স্ট্রাগল করেছিলাম। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্রচুর লেখা। আপনারা জানেন যে 21 ঘন্টার মতো আপনাদের বিসিএস এই লিখিততে যখন আপনি বসবেন আপনাকে প্রায় 21 ঘন্টার মতো কিন্তু আপনাকে লিখতে হবে। এখন এই লেখা কিন্তু যেন তেন লেখা না, আপনার এই লেখা হচ্ছে একদম কন্টিনিউয়াস লেখা। দেখা গেল আপনি আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষায় 4 ঘন্টা লিখেছেন, তারপরের দিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 3 ঘন্টা লিখতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষার আগের দিন হয়তো বা বাংলা পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা, সেটাতে আপনি আরও 4 ঘন্টা লিখেছেন। সো এক সপ্তাহ একদিনের মধ্যে 21 ঘন্টা লেখা, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো এই ফার্স্ট হ্যান্ড রাইটিং, এই জিনিসটাকে আপনাকে একটু ডেভেলপ করতে হবে। আপনার হাতের লেখা সুন্দর, এটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ না। হাতের লেখা পড়ে বোঝা যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার হাতের লেখা মানে পড়ে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একদম সুন্দর হতে হবে, একদম টিপটপ হতে হবে, নট নেসেসারি যে আপনার মনে করেন যে এই বিষয়টাতে অত বেশি ফোকাস করার কিছু নেই। বাট হচ্ছে আপনাকে কি করতে হবে, যে আপনি যাতে দ্রুত একটু মানে কি বলে বোঝা যায় এমন করে লিখতে পারেন। এবং যারা হচ্ছে দ্রুত লেখার ক্ষেত্রে যাদের একটু প্রতিবন্ধকতা আছে, আমি বলবো যে একটু যদি বড় করে লেখার চেষ্টা করেন, একটু হাতের লেখা, যেমন অনেকে আছে খুব ছোট ছোট করে লিখে, একটু বড় করে লিখলে মানে এই জিনিসটা প্রথমে আমিও আসলে বুঝতে একটু সমস্যা হয়েছিল। ছোট করে লিখার থেকে বড় করে লিখলে মনে হয় যে বড় করে লিখলে তো আমার ক্যারেক্টারগুলো একটু বড় বড় করে লিখলে তো আমার সময় বেশি যাবে, কিন্তু আসলে বড় করে লিখলে হাতের লেখা আসলে দ্রুত লেখা যায়। এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ বাংলা থেকে ইংরেজির লেটারগুলো যেমন, বাংলা লেটারগুলো কিন্তু সেরকম না। বাংলায় হচ্ছে যুক্ত বর্ণ আছে, বিভিন্ন আকার একার রসুকার আছে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে হাতের লেখা যদি একটু বড় করে লিখতে পারেন, এখন থেকে একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের জন্য এটা একটু হেল্পফুল হবে। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। যেমন আপনাকে বাংলা রচনায় লিখতে হবে 40 মার্কের মতো বাংলা রচনা লিখতে হয়। ইংলিশ কম্পোজিশনে 50 মার্ক, যদিও 45তম বিসিএসে 2টা কম্পোজিশন দিয়েছিল। খেয়াল করেন একটা জিনিস, আপনি যদি কম্পোজিশনের এখানে যদি আপনি পর্যাপ্ত সময় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার 2টার মধ্যে সামঞ্জস্য থাকবে না। আপনি 25 নাম্বারের জন্য একটাতে হয়তো বা লিখলেন আপনি 5 পেজ, আরেকটাতে আপনি সময়ের অভাবে লিখতে পারলেন 2 পেজ, তাহলে কিন্তু আসলে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ হবে না। তো এই জিনিসটা ইনশিওর করতে হবে আপনি যেই সময় কম্পোজিশনের জন্য পান, যদি 45তমর মতো 2টা আপনাকে লিখতে বলে এসে, এবং ওইগুলোর জন্য আবার কিওয়ার্ড দেওয়া থাকে যে কোন কোন বিষয় আপনি লিখবেন। 45তম বিসিএস লিখিত প্রশ্ন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ইংরেজি নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করবো তখন। এখন একটা বিষয় হচ্ছে যে এর আগের বাংলা এসেগুলোতে বেশ কিছু অপশন থাকতো, 4টা বা 5টা অপশন থাকতো বা 3টা অপশন থাকতো অ্যাটলিস্ট, সেখান থেকে একটা নির্বাচন করার সুযোগ থাকতো। কিন্তু 45তম বিসিএসে মাত্র একটা টপিক দিয়েছে, সেই একটা টপিক আপনাকে লিখতে হয়েছে। এবং ইংলিশ কম্পোজিশনের ক্ষেত্রেও কোনো চয়েস নাই, 2টা ছিল এবং 2টা থেকে আপনাকে 25 করে আপনাকে যে হিন্ট দেওয়া ছিল সেই হিন্টগুলো থেকে লিখতে হয়েছে। তো এটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস গড়ে তোলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস গড়ে তোলার জন্য কিছু উন্মুক্ত জায়গা থেকে পড়া দরকার। শুধুমাত্র আসলে বই পুস্তক পড়লে দেখা যাবে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে স্টাইলটা, যে কিভাবে লেখে, এই বিষয়গুলো আসলে মানে আপনি দেখবেন যে একটু কঠিন হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আপনি কী করবেন, যে ইংলিশ বাংলা বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন এগুলো একটু দেখার চেষ্টা করবেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু ইংরেজি সিন কম্প্রিহেনশনেও আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা,
দেন হচ্ছে ট্রান্সলেশন, আরেকটা বিষয় যে ট্রান্সলেশনে আসলে দেখেন এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে কথাটা বললাম সেখানে কিন্তু প্রায় 90 মার্ক, তাই না? 90 মার্ক, 900-র মধ্যে 90 মার্ক কিন্তু বেশ ভালো একটা মার্ক, 10% মার্ক। আবার একইভাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি আপনি আসেন, ইংরেজির ক্ষেত্রে ট্রান্সলেশন 45-এ কিন্তু ইংরেজির ট্রান্সলেশনটা অবিকল ওই রকমই ছিল, কোনো তেমন একটা কিন্তু পরিবর্তন হয় নাই। তো এই ট্রান্সলেশনের ক্ষেত্রে 25 এবং 25 মার্ক, এবং হচ্ছে বাংলা এই বিষয়ে কিন্তু ট্রান্সলেশনে আপনাকে আরও 15 মার্কের প্রস্তুতি, অর্থাৎ মোট কিন্তু 65 মার্কের একটা প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হয়। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে তাহলে হচ্ছে আপনাকে রেগুলারলি ট্রান্সলেশন কিছু কিছু প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নেই, এবং ট্রান্সলেশনগুলো কিন্তু আক্ষরিক অনুবাদ করলে কিন্তু হবে না। ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে ভাবানুবাদ করতে হয়, যে একদম আক্ষরিক টু দ্য পয়েন্ট আপনি বসায় বসায় করলে হবে না, যাতে আপনার ট্রান্সলেশন একবার যখন করেছেন, তো এরপরে যখন আপনি দেখবেন যে ওই ট্রান্সলেশনটা আপনি যখন পড়তে যাবেন, যে আপনার পড়তে গেলে তখন একটা কন্টিনিউয়াস প্যাসেজের মতো মনে হয় কিনা বা শ্রুতি মধুর লাগে কিনা। টিচাররা কিন্তু হচ্ছে আপনার একদম এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে আপনার চেক করবে না, আপনি যে ট্রান্সলেশনটা করেছেন সেটাই একদম একদম সিরিয়ালি একদম পড়তে থাকবে, এবং দেখবে যে এই পুরো পড়াটার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় থাকে কিনা। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা বজায় থাকে কিনা। তো আপনারা নিজেরাও যখন ট্রান্সলেশন করবেন, এই জন্য বললাম আপনারা যখন একটু নিউজ পেপার পড়বেন, পত্রপত্রিকা বা ম্যাগাজিনের আর্টিকেলগুলো পড়বেন, তখন এই জিনিসটা আপনার মধ্যেও ডেভেলপ করবে। আপনি বুঝতে পারবেন যে আপনার লেখার মধ্যে ধারাবাহিকতাটা বজায় আছে নাকি বজায় নাই। তো এইটার জন্য প্রতিদিন কিছু না কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করা দরকার। এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো আজকে। প্রথমে আমরা একটু দেখি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে সিলেবাস অ্যানালাইসিস করি, যেহেতু আপনারা ম্যাক্সিমাম অধিকাংশই যেহেতু আপনারা আছেন যে আপনারা প্রথমবারের মতো হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন, তো প্রত্যেকটা বিষয়ের আসলে সিলেবাস সম্পর্কে একটা কমপ্লিট অ্যানালাইসিস আইডিয়া থাকলে আপনাদের জন্য বোঝা সহজ হবে যে আপনি কোন বিষয়টাতে দুর্বল আছেন এবং আপনি আসলে কোন বিষয়টাতে ফোকাস করলে আপনি ভালো করতে পারবেন। তো আমি যদি প্রথমে বলি, বাংলা দিয়ে আমি শুরু করি। বাংলাতে আপনি দেখবেন যে বাংলার যে মানবন্টন, সেখানে হচ্ছে সাহিত্য বিষয়ক কিছু প্রশ্ন থাকে। এখানে 30 নাম্বার থাকে, সাহিত্য বিষয়ক প্রশ্নে 30 নাম্বার থাকে। এই 30 নাম্বারের মধ্যে আপনি প্রিলির পড়া দিয়ে আপনি দেখবেন 60 to 70%, এবং কিছু কিছু কেসে এর থেকে বেশি কাভার হয়ে যায়। আপনি যদি বাংলা সাহিত্য প্রিলির সময় যদি আপনার ভালো করে পড়া থাকে, এটা কিন্তু আপনাকে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ দিবে, আপনি কিন্তু অনেক বেশি আগায় থাকবেন। ওই প্রিলির পড়ার সাথে সাথে আপনার রিটেনের কিছু জিনিস, রিটেনের জন্য হয়তো বা কিছু কিছু লেখকের কিছু গল্প, কিছু উপন্যাসের আপনার সার সংক্ষেপ আপনাকে পড়তে হয়, সেটা দিয়ে আপনার বাকি 30% কাভার হয়ে যাবে। এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার এই বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্নে 44তম বিসিএস পর্যন্ত একটা প্যাটার্ন ছিল, 10টা করে কোশ্চেন আসতো, কিন্তু 45তম বিসিএসে 10টা প্রশ্নের জায়গায় 5টা প্রশ্ন এসেছে, যেটা আমি মনে করি খুবই ভালো। কারণ 10টা প্রশ্ন আসলে 3 মার্ক করে, কারণ 10টা প্রশ্ন অ্যাটলিস্ট আপনি যখন লিখতে যাবেন, এই 10টা কোশ্চেন লিখতে গেলে আপনার জন্য বরাদ্দকৃত সময় থাকে আসলে এই 10টা কোশ্চেনের জন্য অন অ্যান অ্যাভারেজ 38 to 40 মিনিটসের মতো, যেটা হচ্ছে আসলে 10টা কোশ্চেন বাংলায় ভূমিকা উপসংহার সহ লেখাটা খুবই টাফ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা প্রথমবার রিটেন পরীক্ষা দেয়, যেমন প্রথমবারের জন্য আমারও হয়েছিল যে আমি বাংলার সাহিত্য বিষয়ক 10টা কোশ্চেন লিখতে আমার প্রায় মানে ঘন্টাখানেকের মতো প্রায় চলে গেছিলো, তো আমাকে অন্য জায়গা থেকে তখন টাইমটা অ্যাডজাস্ট করতে হয়েছে। তো 5টা কোশ্চেন থাকলে সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি জাস্ট 5টা কোশ্চেনই লিখলেন, ভূমিকা উপসংহার দিয়ে সুন্দর করে লিখলেন, আপনি এখানে মানে আপনার টাইমটা অনেক মানে মানে ভালো কাভার হবে। তো আমি মনে করি 45তম মতো যদি আপনাদের 5টা কোশ্চেন আসে, এটা খুবই ভালো হবে। বাট আপনারা মাথায় রাখবেন, যদি 10টা কোশ্চেনও আসে, সেক্ষেত্রেও যেন আপনি হচ্ছে ওই সময়ের দিকে খেয়াল রেখে আপনার হাতের লেখা যতটুকু স্পিড, আপনার একটা কোশ্চেনের জন্য যতটুকু সময় বরাদ্দ, সেই সময়ের মধ্যে আপনি যতটুকু লিখতে পারেন সুন্দর করে, অতটুকুর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। কোনো কোশ্চেন বড় করে ফেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু দেখা গেল 3 মার্কের একটা কোশ্চেন আপনি বড় করতে গিয়ে আপনি রচনার জন্য সময় কিন্তু হারাই ফেললেন, রচনায় কিন্তু 40 মার্ক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাকরণ বিষয়ক প্রশ্ন। ব্যাকরণ বিষয়ক প্রশ্নে মোটামুটি 5টা বা 6টা কোশ্চেনের মতো থাকে। 5টা কোশ্চেন থাকলে প্রতিটাতে 6 নাম্বার করে কোশ্চেন থাকে। এইটা একটা মানে খুবই ভালো একটা জায়গা, যেটা কিছু সিলেক্টিভ কোশ্চেন যদি আপনি পড়েন, তাহলেই হচ্ছে ব্যাকরণ বিষয়ক যে কোশ্চেনগুলো, এখানে কিন্তু খুব ভালো একটা মার্ক কি বলে কাভার করা যায়।
এখানে ভালো মার্ক বলতে আমি বোঝাচ্ছি অনেক ক্ষেত্রে আপনি 25+26 বা 27ও আপনি এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবেন এখানে। এবং সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়তে হয়। আমি বলবো যে ব্যাকরণ বিষয়ক প্রশ্ন আমি বাংলা ক্লাস যখন নিব সেই বাংলা ক্লাসে আমি আপনাদেরকে সিলেক্টিভ কোশ্চেনগুলো বাছাই করে দেবো, যেই কোশ্চেনগুলো জাস্ট আপনারা হচ্ছে একটু নোট করে ফেলবেন বা হচ্ছে যদি বই থেকে পড়তে চান বই থেকে পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার মানে খুব বেশি পড়তে হয় না। দেন হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আসলে আমরা যেটা করি, আমরা তেমন একটা কেউ প্রিপারেশন তেমন একটা নেই না, কারণ আমরা চিন্তা করি মেট্রিক ইন্টারে তো প্রচুর ভাব সম্প্রসারণ লিখে আসছি, আর মনে হয় প্রস্তুতি না নিলেও চলবে। আমি বলবো যে ভাব সম্প্রসারণে যেহেতু 20 নাম্বার, সো কিছু ভাব সম্প্রসারণ রিডিং দিতে হবে, কারণ হচ্ছে সাহিত্যিক ভাষা কিন্তু পরীক্ষার হলে আসাটাও কিন্তু জরুরি। ওই অল্প সময়ের মধ্যে সাহিত্যিক ভাষার মধ্যে কোনো কিছু গুছায় লেখা এটা কিন্তু আসলে একটু টাফ হয়ে যায়। সো ভাব সম্প্রসারণটা কিছু রিডিং দিতে হবে। সারাংশের ক্ষেত্রে আমি বলবো সারাংশে কিন্তু 20 নাম্বার, অনেক বেশি নাম্বার। বাংলাতেও 20 নাম্বার থাকে, আবার ইংরেজিতে যে সামারি রাইটিং ওখানে কিন্তু 20 নাম্বার থাকে। এই সারাংশর ক্ষেত্রেও আপনি কিছু সারাংশ কিন্তু রিডিং দিবেন, দেখবেন যে সারাংশগুলোর যেহেতু মাত্র মানে 2টা বা 3টা মাত্র বাক্য লিখতে হয়, এগুলো কিভাবে শ্রুতি মধুর বা প্রাঞ্জল বাক্য কিভাবে লেখা যায় সেই বিষয়টার দিকে আপনারা একটু খেয়াল করবেন। এই জন্য কিছু সারাংশ রিডিং দিতে হয়। এবং আমি আপনাদেরকে কিছু কোশ্চেন অ্যানালাইসিস, আমি যখন সাবজেক্টিভ ক্লাসটা নেব কোশ্চেন অ্যানালাইসিস করে আমি আপনাদের দেখাবো যে কিছু স্পেসিফিক সারাংশ আছে যেগুলো দেখবেন যে ঘুরে ফিরে বারবার আসে, এবং অন্তত সেগুলো যদি আপনি বাসায় বসে আপনি সময় নিয়ে যদি অ্যাটলিস্ট রেডি করে যান এবং যদি পরীক্ষার হলে ওটাই আসে, আপনি কিন্তু দেখা যাবে যে অল্প সময়ে সুন্দর একটা সারাংশ কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন। অনুবাদের ক্ষেত্রে আমি বলবো অনুবাদে 15 নাম্বার থাকে, এটাতে নিয়মিত প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নাই, এবং এটা ইংরেজির যে প্রস্তুতি সেই ইংরেজি প্রস্তুতি দিয়ে আসলে কাভার হয়ে যায়। সংলাপের ক্ষেত্রে জাস্ট ফরম্যাটটা একটু জানতে হয়, এবং 2-3টা সংলাপ মোটামুটি যদি একটু দেখে যান তাহলেই বুঝবেন যে সংলাপগুলো আসলে কীভাবে লিখতে হয়। এটা আর মানে বাড়তি এটার জন্য ইফোর্ট আসলে তেমন একটা দেওয়ার প্রয়োজন হয় না। পত্রলিখনের ক্ষেত্রে আমাদের কিছু 2 বা 3 ধরনের পত্রলিখন আছে। কিছু ব্যক্তিগত পত্র আছে, কিছু আবেদনপত্র আছে, আবার কিছু সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র আছে। জাস্ট প্রত্যেকটার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাকে ফরম্যাটটা একটু জানতে হবে যে কোনটার জন্য ফরম্যাটটা কেমন, এবং জাস্ট 2-3টা কী করবেন, 2-3টা হচ্ছে আপনারা একটু রিডিং দিবেন, যাতে করে হচ্ছে পরীক্ষার হলে আসলে আপনি সেটা সুন্দর করে ফরম্যাটটা ঠিক রাখতে পারেন। এখানে কিন্তু ভিতরের লেখা থেকে ফরম্যাটটা ঠিক রাখা, কোথায় তারিখ দিতে হবে, কোথায় নিজের স্বাক্ষর দিতে হবে, বা শুরুটা কীভাবে করতে হবে, কোন দিকে ইন্ডেন্টেশন রাখতে হবে, এই ফরম্যাটটাই হচ্ছে এখানে বেশি গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা ঠিকঠাক থাকলে আপনি দেখা যাবে পত্রলিখনে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। বাংলার ক্ষেত্রে আমি বলবো 2টা জায়গায় আসলে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় বাংলার জন্য। একটা হচ্ছে সাহিত্য বিষয়ক প্রিলির বাইরে যে 30% আমি বললাম যেগুলো কাভার হয় না সেটা পড়তে হয়, আরেকটা পড়তে হয় হচ্ছে গ্রন্থ সমালোচনা। এই গ্রন্থ সমালোচনা যেটা হচ্ছে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় হচ্ছে আমরা প্রস্তুতি গ্রহণ করি না, এটা আমাদের রিটেনের জন্য একেবারেই নতুন। অনেকে এটা নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে এটাতে কি করব না করব। সিলেক্টিভ কিছু গ্রন্থ সমালোচনা পড়তে হয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। 45তম বিসিএসে আপনারা যদি খেয়াল করেন, 45তম বিসিএসে কিন্তু আসলে একটা ট্রেডিশন ব্রেক করেছে। এমনিতে গ্রন্থ সমালোচনাগুলো আসার ট্রেডিশন হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ সমালোচনা, ভাষা আন্দোলন ভিত্তিক, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ভিত্তিক গ্রন্থ সমালোচনা, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত বা তার লেখা গ্রন্থের গ্রন্থ সমালোচনা, এই ধরনের গ্রন্থ সমালোচনাগুলো কিন্তু পড়লে হয়ে যেত। কিন্তু 45তমতে কী এসেছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত যে কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা লিখুন। এখন খেয়াল করেন, আপনি যদি সৈয়দ ওয়ালিউল্লাহ বললেই হয়তো আপনার মাথায় চলে আসবে লাল সালু, কিন্তু এই লাল সালুর যদি কাহিনীটা আপনার জানা না থাকে, আপনি কিন্তু দেখা যাবে যে ইনস্ট্যান্ট বসে গ্রন্থ সমালোচনা ফরম্যাটটা হয়তো বা আপনি জানেন যে গ্রন্থ সমালোচনা কী কী জিনিস থাকতে হয়, আপনি হয়তো বা একটু নিজের মতো করে লিখতে চাবেন, বাট যদি আপনি কাহিনীটা বা স্টোরিটা অ্যাটলিস্ট আপনি না জানেন, তাহলে কিন্তু এই গ্রন্থ সমালোচনায় আপনি একেবারেই লিখতে পারবেন না। তো এই জায়গাটাতে গ্রন্থ সমালোচনা এবং সাহিত্য বিষয়ক প্রশ্ন আমি 45তম বিসিএসের প্রেক্ষিতে বলতেছি, এই দুইটাকে আপনাদেরকে কম্বাইন করে পড়তে হবে। কিভাবে? যে বিভিন্ন সাহিত্যিকদের আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দিব যে কোন কোন সাহিত্যিকদের কোন কোন সাহিত্যকর্ম আপনাদেরকে দেখতে হবে। সেই সাহিত্যকর্মগুলো আপনারা যেটা করবেন, সেগুলোর কাহিনী সংক্ষেপটা আপনারা বই থেকে পড়বেন। যদি আপনারা বইয়ে না পান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা নেট সার্চ দিয়ে পড়বেন। তাহলে যেটা হবে, যদি 45তম বিসিএসের মতো এরকম আনঅর্থোডক্স কোনো একটা গ্রন্থ সমালোচনা দিয়ে দেয় যে কোনো একজন বিখ্যাত সাহিত্যিক
হ্যাঁ, সেই সাহিত্যিকের যে কোনো একটা গ্রন্থের সমালোচনা যদি লিখতে বলা হয়, তাহলে আপনি এই যে সাহিত্য বিষয়ক যে প্রশ্নের আপনি যেই সারাংশ বা সারমর্ম বা জিস্ট বা কাহিনী সংক্ষেপ যেটা আপনি পড়েছেন, সেটা দিয়ে কিন্তু আপনি গ্রন্থ সমালোচনাটা অ্যাটলিস্ট কিছুটা কাভার করতে পারবেন। বাট ইন কেস যদি আপনার একেবারে কাহিনী পুরোপুরি আনকমন থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গায় টাচই করতে পারবেন না, আপনি কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক থাকবেন। তো আমি বলবো এই জায়গাটাতে আপনারা যদি 45তম বিসিএসের কোশ্চেন আমরা যেটা দেখলাম সেই অনুযায়ী যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই, আমাদের এখানের জন্য স্মার্ট প্রস্তুতি হবে কি, যে বিভিন্ন সাহিত্যিকদের যে গ্রন্থগুলো আছে, বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থগুলোর অ্যাটলিস্ট কাহিনীর সংক্ষেপটা আপনি জানবেন, এবং আমাদের যেই গ্রন্থ সমালোচনার ফরম্যাটটা জানবেন সেই সাথে। আর হচ্ছে 35তম থেকে শুরু করে 44তম পর্যন্ত যেই ফরম্যাটে গ্রন্থ সমালোচনা এসেছে, সেই আঙ্গিকে আপনাকে 5টা বা 6টা বা 4-5টা গ্রন্থ সমালোচনা এটা আপনি মোটামুটি একটু আপনি রেডি করে ফেলবেন, তাহলে মোটামুটি গ্রন্থ সমালোচনার জায়গাটাতে আমরা সেফ থাকতে পারবো। এরপরে যেটা সেটা হচ্ছে রচনার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি বললাম কিন্তু যে বাংলা বিষয়ে এই বাংলা সাবজেক্টটাতে পড়তে হয় মূলত সাহিত্য বিষয়ে কোশ্চেন এবং গ্রন্থ সমালোচনা। তাহলে রচনার কথাটা আমি কেন বাদ দিলাম? কারণ রচনা আপনি যখন বাংলাদেশ বিষয়াবলী আপনি যখন প্রস্তুতি গ্রহণ করবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রস্তুতি যখন গ্রহণ করবেন, তখন দেখবেন যে আপনার বাংলার রচনার মোটামুটি আপনার ডেটা, কোটেশন, ম্যাপ সবগুলো মোটামুটি কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে, এবং আপনি কিন্তু সেটা এটার জন্য রচনার জন্য আলাদা করে আপনাকে বেশি এফোর্ট দিতে হবে না। এই কারণে আমি রচনাটাকে বাংলার পড়ার অন্তর্ভুক্ত করি নাই, এটা আসলে বাংলাদেশ অ্যাফেয়ার্সের পড়ার অন্তর্ভুক্ত। এবং রচনার ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফেয়ার্সের আপনি বলেন মুক্তিযুদ্ধ বলেন, বাংলাদেশের বিগত বছরগুলোর সাফল্য বলেন, অর্থনীতি বলেন, বিভিন্ন শিল্প বলেন, এই বিষয়গুলো যখন আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনাকে পড়তেই হবে, সো ওই বিষয়ের ডেটাগুলো যখন আপনি প্রস্তুত করে ফেলবেন, রিলেভেন্ট যদি আপনার ম্যাপ থাকে, কোটেশন থাকে, সেই বিষয়গুলো যদি আপনি প্রস্তুত করে ফেলেন, তাহলে কিন্তু বাংলার প্রস্তুতিটা অন্তত আপনার এখানে ফুলফিল হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, বিসিএসের বাংলা বিষয়ের জন্য আমাদেরকে পড়তে হবে এই সাহিত্য বিষয়ক কোশ্চেন, এবং আমাদের পড়তে হবে খুব ভালো করে গ্রন্থ সমালোচনা। বাকিগুলো হচ্ছে আমাদেরকে মোটামুটি ফরম্যাটটা একটু জানা দরকার হয়, কিছু সিলেক্টিভ কোশ্চেন পড়তে হয়, এবং হয়তো বা 2-3টা গ্রন্থ সমালোচনা হয়তো বা আমাদেরকে নোট ডাউন করতে হয়। এটা গেল মোটামুটি বাংলা। এইভাবে যদি আপনারা একটু গুছিয়ে নেন, তাহলে দেখবেন যে বাংলার পড়াটা আসলে আপনাদের জন্য অনেক কমে যাবে আমার বিশ্বাস। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ইংরেজি। এবার আমরা ইংরেজি নিয়ে একটু কথা বলি। ইংরেজিতে একইভাবে 35তম থেকে শুরু করে 44তম পর্যন্ত ইংরেজির জন্য একটা প্যাটার্ন ছিল। 45তম বিসিএসে ইংরেজির প্যাটার্নটা কমপ্লিটলি একদম বলবো যে খুব আলাদা হয়ে গেছে। এটার মানে দুইটার যে কোনো একটা হইতে পারে, যে 45তমটাই আলাদা ছিল, আবার 46তম থেকে আবার 35 থেকে 44-এর যেই প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে আবার ফেরত যেতে পারে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে 45তমতে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাই কন্টিনিউ করবে। তো যেটাই হোক না কেন, আমরা দেখি যে কী কী ধরনের কোশ্চেন আসে। 1 নম্বরে কিছু থিম্যাটিক কোশ্চেন থাকে, একটা সিন কম্প্রিহেনশন থাকে, মোটামুটি ওই সিন কম্প্রিহেনশনটা পড়তে হয় এবং ওটার উপর আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এর আগে 35 থেকে 44তম পর্যন্ত এখানে আমাদের থিম্যাটিক কোশ্চেন যেটা, এটা 10টা কোশ্চেন থাকতো। এটা পরবর্তীতে 45তম বিসিএসে 5টা কোশ্চেন এসেছে। কেমন? এগুলো থেকে 5টা কোশ্চেন থাকে। আচ্ছা, রচনার ক্ষেত্রে যেটা আমি বললাম যে বাংলা রচনা বলেন, ইংরেজি এসে বলেন, সেগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন ডেফিনেটলি দিব যখন আমি সাবজেক্টিভ ক্লাস দিব, এটা নিয়ে ওয়ারি করার কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে, আমি আবার ফিরে আসি, যে 10টা কোশ্চেন আসছিল হচ্ছে 35 থেকে 44তম বিসিএসে। কেমন? আর 45তম যে বিসিএস, সেই বিসিএসে হচ্ছে 5টা কোশ্চেন এসেছে, এবং 5টা কোশ্চেন আসার ক্ষেত্রে কিন্তু আপনার তাহলে কোশ্চেনের অ্যান্সারের যে কলেবর সেটা একটু বাড়াতে হবে, কারণ 5টা কোশ্চেন আসলে বুঝতেই পারছেন এক একটা কোশ্চেনে হচ্ছে এক একটা কোশ্চেনে 6 নাম্বার করে, তাহলে কিন্তু একদম জাস্ট একটা বা দুইটা সেন্টেন্স লিখলে হবে না, মোটামুটি আপনাকে 3-4টা সেন্টেন্স অন্তত লিখতে হবে। এবং যদি পসিবল হয় আপনারা এই অ্যান্সারিং কোশ্চেনের ক্ষেত্রে যদি কোনো জায়গায় বুলেট পয়েন্ট দেওয়া প্রয়োজন হয়, বুলেট পয়েন্ট আপনারা দিতে পারেন, আপনারা পয়েন্ট করে লিখতে পারেন, এটা দেখতে সুন্দর লাগবে। এছাড়া কি আসে? এছাড়া হচ্ছে মিনিং আসে সরাসরি, হচ্ছে আপনার ওই থিমেটিক যে সিন কম্প্রিহেনশন যেটা থাকে, সেই সিন কম্প্রিহেনশনের মধ্যে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে হচ্ছে প্যাসেজের মধ্যে, সেগুলোর মিনিং, কনটেক্সচুয়াল মিনিং জানতে চাওয়া হয়। দেন হচ্ছে চেঞ্জিং পার্টস অফ স্পিচ, হয়তোবা কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের ভার্ব ফর্ম হয়তোবা দেওয়া থাকবে, আপনাকে হয়তোবা নাউন ফর্মে কনভার্ট করতে বলা হবে, এই ধরনের আসে। দেন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে যেটা হয়, যে বলা হয় যে নিচের সেন্টেন্সগুলো সিনোনিম বা অ্যান্টোনিম লেখো, এবং যে সিনোনিম বা অ্যান্টোনিমটা তুমি লিখেছো সেটার উপর তুমি একটা মেক সেন্টেন্স করো। তো এরকম আসে। আবার হচ্ছে আলাদাভাবে মেক সেন্টেন্সও আসে।
তো দেখেন যে 2 নম্বর পয়েন্ট যেটা মিনিং, এরপর হচ্ছে আপনার 3 নম্বর সিনোনিম অ্যান্টোনিম, 5 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স, এই তিনটাই হচ্ছে আসলে ভোকাবুলারি বেসড মানে কোশ্চেন আমি মনে করি। 45তম বিসিএসে যেটা করেছে, 45তম বিসিএসে তারা এই যে সেন্টেন্স মেকিংটাকে তারা বলেছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওই ওয়ার্ডের ব্র্যাকেটে তারা হচ্ছে একটা বলেছে এটাকে তুমি কমপ্লেক্স, মানে ওই ওয়ার্ডটা দিয়ে তুমি কমপ্লেক্স একটা সেন্টেন্স তৈরি করো, অথবা ব্র্যাকেটে লিখে দিয়েছে তুমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স তুমি তৈরি করো, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, নট নেসেসারিলি যে তুমি একটা শুধু একটা সেন্টেন্স মেক করো। সো আপনাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে বলে, আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স মেক না করে আপনি একটা সিম্পল সেন্টেন্স মেক করেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্স হওয়া সত্ত্বেও আপনি কিন্তু মার্ক পাবেন না। এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্স জয়নিং ছিল, যে 2টা বা 3টা সেন্টেন্স দেওয়া আছে, এই 2টা বা 3টা সেন্টেন্সকে জয়েন করা, এটার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলেছে যে কনটেক্সটের উপর বেস করে, মনে করেন যে একটা সেন্টেন্স দেওয়া আছে, তার পরের সেন্টেন্সটাই হচ্ছে এটাকে কন্ট্রাস্টিং একটা সেন্টেন্স দেওয়া আছে, সো আপনি যদি জয়েন করেন ওটাকে, যদি আপনি অ্যান্ড দিয়ে যুক্ত করে দেন, তাহলে কিন্তু ওটার মিনিং কিন্তু ফুলফিল হবে না। আপনি যদি অ্যান্ড দিয়ে যুক্ত করেন তাহলে কিন্তু হবে না, যেহেতু কন্ট্রাস্টিং, সেক্ষেত্রে আপনাকে কমপ্লেক্স বানাতে হবে, অথবা দো অথবা অলদো, এই ধরনের হচ্ছে আপনাকে কন্ট্রাস্টিং কিওয়ার্ড ব্যবহার করে বা লিঙ্কার ব্যবহার করে আপনাকে কিন্তু সেন্টেন্সটা মেক করতে হবে। এছাড়া সেন্টেন্স জয়নিং যেখানে আসে, সেন্টেন্স কিন্তু স্প্লিটিংও আসার সম্ভাবনা আছে, যে একটা বড় সেন্টেন্স দিয়ে দিল, বললো যে এগুলোকে তুমি ভেঙে এখান থেকে তুমি সিম্পল সেন্টেন্স মেক করো। গতবার একটা আসছিল যে একটা প্যাসেজ, মানে ওই সিন কম্প্রিহেনশন যেটা ছিল তার আলোকেই হচ্ছে একটা প্যাসেজ ছোটোখাটো দেওয়া ছিল, বলা হয়েছে যে এই জিনিসটাকে তুমি কারেকশন করে লিখো। এখন এই কারেকশনের মধ্যে কিন্তু অনেক কিছু কভার করে, এটার মধ্যে স্পেলিংও থাকতে পারে, এটার মধ্যে গ্রামাটিক্যাল কারেকশন থাকতে পারে, এটার মধ্যে কিন্তু পাঞ্চুয়েশনও কভার করতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো 45তম বিসিএস এটা হচ্ছে আমি বলবো যে আপনারা 46তম বিসিএস লিখিত পরীক্ষায় যারা অবতীর্ণ হবেন তাদের জন্য একটা ব্লেসিংস, কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে 45তম বিসিএসে প্যাটার্ন ব্রেক করে এই জিনিসগুলো নতুন ইনক্লুড করেছে। সো আপনারা এই বিষয়গুলোর উপর প্রস্তুতি কিন্তু আগে থেকে একটু প্র্যাকটিস করতে পারবেন, সো দ্যাট হচ্ছে আপনাদের কাছে নতুন অ্যাটলিস্ট না মনে হয়। আবার কিন্তু এমনও হতে পারে যে 45তম বিসিএসটা ইউনিক বিসিএস ছিল বা ইউনিক কোশ্চেনটা করেছে 46তম বিসিএস থেকে, আবার ইন জেনারেল যেমন কোশ্চেন হয় মিনিং চেঞ্জ অফ পাস্ট পার্টস অফ স্পিচ বা সিনোনিম অ্যান্টোনিম, এই ধরনের কোশ্চেনগুলো আবার আসছে। দেন কি আসে, দেন হচ্ছে সামারি। সামারির ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে প্রতিবার যেটা দেয় সেটা হচ্ছে যে সিন কম্প্রিহেনশনটা সেটার উপর একটা সামারি লিখতে বলে, সেটার ক্ষেত্রে আপনাকে মোটামুটি 3 বা 4টা সেন্টেন্সে ওই সামারাইজড আইডিয়াটা লিখতে হয়। 45তম বিসিএসে আলাদা করে দিয়েছে যে মূল যে তথ্যটা, সেই তথ্যটা লিখতে বলেছে, তার উপর হচ্ছে আপনাকে একটা কমেন্ট অ্যাড করতে বলেছে, যেটা হচ্ছে আপনার নিজস্ব মতামত এবং সামারির একটা টাইটেল, এবং প্রত্যেকটার জন্য কিন্তু মার্ক আলাদা করে দিয়েছে, যে আপনার সামারির যে আইডিয়াটা সেটাতে 10 নম্বর ছিল, আপনার নিজস্ব মতামত এটার উপর সেটাতে 7 নম্বর ছিল, এবং এটার টাইটেলের উপর কিন্তু 3 নম্বর। খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিভিশন করা। এমন যদি আপনি করেন যে যেই সামারিটা আপনাকে করতে বলেছে শুধুমাত্র ওই প্যাসেজটা সামারাইজ করে দিয়েছেন, কিন্তু এটাতে আপনার নিজস্ব কোনো বক্তব্য আপনি তুলে ধরেন নাই, তাহলে কিন্তু আপনি কমেন্টের যে 7 নাম্বার, সেই 7 নাম্বার কিন্তু আপনি মিস করবেন একদম। সো এদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং কোশ্চেন যেহেতু চেঞ্জ হওয়া শুরু হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার শুরুর 5 মিনিটে প্রত্যেকটা কোশ্চেনের ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়া। ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। ইনস্ট্রাকশনটা ভালো করে পড়লে দেখবেন যে তাহলে আর মানে অ্যাটলিস্ট ওই জায়গাটাতে কখনো হুড়াহুড়ি করবেন না, যে ইনস্ট্রাকশন আপনি পড়তে হুড়াহুড়ি করলেন, আপনি দেখা গেল যে যেটা চাইছে সেটা না দিয়ে আপনি গতানুগতিক আপনি মনে করলেন সামারি চাইছে, সামারি দিয়ে চলে আসলেন। সামারির ক্ষেত্রে এটা লেখার ট্যাকটিক্স কী হতে পারে, কীভাবে প্র্যাকটিস করা যেতে পারে, এটা হচ্ছে ইংলিশ সাবজেক্টিভ ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। দেন যেটা আসে সেটা হচ্ছে লেটার টু এডিটর। লেটার টু এডিটর এটা 45তমতেও সেম ছিল। লেটার টু এডিটরের যে এটার জন্য আমাদেরকে ফরম্যাটটা দেখতে হয়। ফরম্যাটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট যদি ঠিকঠাক থাকে এবং আপনার যে এডিটরের কাছে যে লেখার যে প্যাসেজটা সেটার মধ্যে যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, এখানে অনেক ভালো মার্ক কিন্তু ক্যারি করা যায়। দেন হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য একটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দেয়, একটা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন দেয়, এবং দুইটাই মোটামুটি বেশ বড় বড়। এটাতে 25+25 নাম্বার মানে হচ্ছে 50 মার্ক কিন্তু এটার মধ্যে ক্যারি করে, এবং এই প্রস্তুতি যখন আপনি নেবেন আপনার বাংলার যে অনুবাদ সেই অনুবাদটাও কিন্তু কভার হয়ে যাবে। এবং এটার জন্য আপনার রেগুলার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি একটু পরে আলোচনা করব যে রেগুলারলি প্রতিদিন আপনাকে প্র্যাকটিসের যে বিষয়গুলো বা যেগুলো আপনাকে রেগুলারলি আপনাকে মানে আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে, সেই বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি সাবজেক্টিভ অ্যানালাইসিসের পরেই।
দেন হচ্ছে কম্পোজিশনের ক্ষেত্রে মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত কিন্তু 50 মার্কের একটা কম্পোজিশন লিখলেই হয়ে যেত। সাধারণত 1000 ওয়ার্ডের একটা লিমিটেশন বা 1000 ওয়ার্ড বলে, 1000 ওয়ার্ডের থেকে একটু বেশি লিখতে হয়, বা 900 থেকে 1100। এটা একদম ধরা বাঁধা যে ওয়ার্ড কাউন্ট কেউ যে মানে গণনা করবে এমন না, বাট মোটামুটি বোঝা যায় আর কি কত ওয়ার্ডের অ্যারাউন্ড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে যদি একটাই শুধুমাত্র আসে সেক্ষেত্রে সাধারণত দেখা যায় 7 থেকে 9 পেজের মতো হয়তো বা লিখতে হয়। যাদের হাতের লেখা একটু ফাস্ট তারা হয়তো বা এর থেকেও বেশি লিখতে পারেন। কিন্তু 45তম বিসিএসে 2টা কম্পোজিশন আসছে এবং এই 2টা কম্পোজিশনের ক্ষেত্রে কিন্তু 25+25 এবং ক্লু দেওয়া ছিল। কি দেওয়া ছিল? ক্লু দেওয়া ছিল যে আপনার কম্পোজিশন যেটা হবে সেই কম্পোজিশনের মধ্যে আপনার কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে, কোন পয়েন্টটা আপনি উল্লেখ করবেন, তারপরে হচ্ছে আপনি কোন পয়েন্টে যাবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কম্পোজিশনে উল্লেখ করতে হবে। তো 45তম বিসিএসে এমনটা ছিল যে 2টা যে কম্পোজিশন আমাদের দেওয়া ছিল এই দুটো কম্পোজিশনের 2টাতেই উল্লেখ করা ছিল যে আপনাকে কোন কোন কিওয়ার্ড বা কোন কোন পয়েন্টে আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। তো কম্পোজিশন একটা আসুক বা 2টা আসুক, কম্পোজিশনের ক্ষেত্রে কিন্তু আপনার যদি 2টা আসে তাহলে 2টার মধ্যে সামঞ্জস্য রাখা, যে একটা যাতে বেশি বড় করে আরেকটাতে যাতে একেবারে ছোট না হয়ে যায় এটার দিকে খেয়াল রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আপনাকে ক্লু দেওয়া থাকবে যে আপনি কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলো এর মধ্যে লিখবেন, সেই বিষয়গুলো যাতে অন্তত কোনোটা মিস না হয়। যেমন আপনাকে হয়তো বা ইন্ট্রোডাকশন লিখতে বললো, তারপরে হয়তো বা বললো যে এটা সম্পর্কে এটার ধারণাটা কোথা থেকে আসছে, দেন এটার ফলে কী কী প্রবলেম তৈরি হচ্ছে বা কী কী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে, এই যদি আপনাকে আপনার যদি এই ক্লুগুলো দেওয়া থাকে সেই ক্লুগুলোর উপর বেস করে কিন্তু আপনাকে লিখতে হবে। এবং যথাসম্ভব আপনি ডাটা কোটেশন বা ম্যাপ দেওয়ার যদি আপনার কোনো স্কোপ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা আপনাকে দিতে হবে। এবং এই জন্য আমি এটার ক্ষেত্রে আমি বলবো যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু কম্পোজিশন ইংরেজির জন্য আসলে পড়তে হয় না। ইন জেনারেল আসলে ইংরেজির ক্ষেত্রে আমি বলবো আপনি যদি দেখেন ইংরেজিতে আপনার ইংরেজির বেসিক যা, তার বাইরে কিন্তু ইংরেজিতে এমন কিছু পড়ার কিছুই নাই বলতে গেলে। আপনি শুধুমাত্র হচ্ছে ফরম্যাট দেখবেন, লেটার টু এডিটরের ফরম্যাট দেখবেন, ট্রান্সলেশন রেগুলারলি প্র্যাকটিস করবেন, কম্পোজিশনে যে ডাটা সেটা আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের সময় আপনি পড়ে ফেলবেন এবং রেগুলারলি কিছু ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। আর যে কথাটা আমি বললাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আপনি কিছু ফ্রি হ্যান্ড কী বলে নিউজ পেপার বা ম্যাগাজিন এগুলো যে রেগুলারলি পড়া, ওটা পড়লে আপনি ওই যে থিমেটিক কোশ্চেনের যে সিন কম্পিটিশনের যে পার্টটা সেটা খুব সুন্দর মতো আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন এই যে বাংলা এবং ইংরেজি যদি আমি বলি অন্যান্য সাবজেক্টের তুলনায় এই দুটার পড়া কিন্তু তুলনামূলকভাবে কম অন্যান্য বিষয়গুলোর তুলনায়। সো এই বিষয়গুলো হচ্ছে যেগুলো রেগুলারলি কিছু প্র্যাকটিস করতে হয় সেই বিষয়গুলোর মধ্যে রেখে আপনি কিন্তু বাকিগুলোতে বা বাকি বিষয়গুলোতে আপনি এমফ্যাসিস দিবেন, যেহেতু আমাদের হাতে সময় অনেক কম। বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা যদি বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোশ্চেন আপনারা যদি দেখে থাকেন আপনারা দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে 5 নম্বরের কোশ্চেনও থাকে, আবার 10 নম্বরের কোশ্চেনও থাকে, আবার হচ্ছে 20 নম্বরের কোশ্চেনও থাকে। সাধারণত যে টিকাগুলো হয় টিকাগুলো 5 নম্বরে থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে 10 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, 20টা কোশ্চেন থাকে, অনেক ক্ষেত্রে 20 নম্বরের কোশ্চেন দেওয়া থাকে, 10টা কোশ্চেন থাকে 200 মার্ক। যেমন 45তম আমাদের 20 নম্বরের কোশ্চেনই ছিল 10টা, সো 10টা কোশ্চেন 20 নাম্বার করে 200 মার্ক। বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা খুব কাজের জিনিস হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের পড়া প্রিলির পড়া দিয়ে অলমোস্ট 50%-এর বেশি কাভার হয়ে যায়। প্রিলিতে আপনি যেই ডেটাটা পড়েছেন সেটাই রিটেনে আপনি জাস্ট লিখিত আকারে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্সের কাজ। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি আপনাদেরকে প্রত্যেকটা যে সিলেবাসে যে প্রত্যেকটা চ্যাপ্টার সেই চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের বিগত কী প্রশ্ন এসেছে, কেমন গুরুত্ববহ এই প্রশ্নগুলো, এগুলো হচ্ছে মানে কোন কোন কোশ্চেন পড়তে হবে, এই পুরো বিষয়টা আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসে আমি আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা হচ্ছে শুরুতেই আপনারা ডেটা এবং কোটেশনের জন্য বা ম্যাপের জন্য আপনারা একটা আলাদা একটা নোট খাতা আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আপনারা যেখানে হচ্ছে আপনারা ডাটা বা কোটেশনগুলো আলাদা করে কম্পাইল করে রাখবেন। এই ডেটাগুলো কোন কোন ডেটা আপনারা কম্পাইল করবেন সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। কোটেশন কোন কোন টপিকের উপর আসলে কোটেশনগুলো আপনি কালেক্ট করবেন সেইগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা উপকৃত হবেন। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসে আমি আপনাদেরকে ডেটাগুলো গুছিয়েও দেওয়ার চেষ্টা করব, আপনারা সরাসরি ওখান থেকেও ইনশাল্লাহ পড়তে পারবেন। এবং ম্যাপের ক্ষেত্রে কোন কোন ম্যাপ দেখতে হবে এবং সেই ম্যাপগুলোও আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
কোটেশনের ক্ষেত্রে কোটেশনের ক্যাটাগরিগুলো আমি আজকে আপনাদের দিয়ে দিব। আপনারা চাইলে ওই ক্যাটাগরির উপরে বেস করে আপনি কোটেশনগুলো নিজেরাও তৈরি করতে পারেন, এবং সেই সাথে হচ্ছে আমি যে কোটেশন বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাসে যখন নিব সেখানকার কোটেশনগুলো আপনি তখন এর সাথে কম্পাইল করে নিতে পারেন। এবং কোটেশনের ক্ষেত্রে আমি যেটা বলি, প্রত্যেকটা কোটেশন হচ্ছে আপনারা কী করবেন, বাংলা এবং ইংরেজি দুইটা কোটেশনই শেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা প্রয়োজন অনুযায়ী ইংরেজি কম্পোজিশন অথবা বাংলা রচনা যে কোনো জায়গায় বাংলা বা ইংরেজিটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে প্রথমে যেটা বললাম, এটা প্রিলির সাথে এটার মিল তুলনামূলকভাবে বেশ কম। যে প্রিলিতে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেরকম প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেটার সাথে এটার মিল তুলনামূলকভাবে কম। স্পেশালি হচ্ছে কনসেপচুয়াল যে পার্টটা, যেখানে 40 মার্ক থাকে, 10টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 4 মার্ক করে। সিলেবাসের এবং পড়ার কলেবর তুলনামূলকভাবে একটু বেশি, বাট আমি হচ্ছে আপনাদেরকে সিলেক্টিভ কোশ্চেন আমি আইডেন্টিফাই করে দিব, সেগুলো আপনারা পড়বেন, ইনশাল্লাহ দেখবেন দ্রুত আপনারা কভার করতে পারবেন। এবং সিলেক্টিভ চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন হয়, যেমন কীরকম, যেমন দেখেন অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, অথবা পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, অথবা ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, দেন হচ্ছে এনভায়রনমেন্টের যে চ্যাপ্টার, স্পেসিফিক এই 4টা চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন হয়। 10টা কোশ্চেনের মধ্যে হয়তো বা 6টা বা 7টা কোশ্চেন এই 4টা চ্যাপ্টার থেকে হয়, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে হয়তো বা 2টা বা 3টা কোশ্চেন হয়। সো বুঝতেই পারছেন এই চ্যাপ্টারগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোন কোন কোশ্চেন পড়তে হবে সেগুলো হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাবজেক্টিভ যে ক্লাসটা আছে সেখানে আমি আপনাদেরকে গুছিয়ে দিব। বড় কোশ্চেনের মধ্যে মোটামুটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 10 থেকে 12টা টপিক এটা আপনাদেরকে ভালো করে দেখতে হবে। এবং এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ম্যাপ অবশ্যই আপনাদের শিখতে হবে, ডেটা যতটুকু রিলেভেন্ট ডেটা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং পয়েন্ট করে লেখা, উপস্থাপনা সুন্দর করা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে সবসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখা যায় যে সাম্প্রতিক বিষয়গুলো এখানে কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। যেমন বুঝতেই পারছেন যে এখনকার সাম্প্রতিক বিশ্বে অর্থনৈতিক মানে ইস্যু আছে, এখন মধ্যপ্রাচ্যের ইস্যু আছে, রাশিয়া ইউক্রেন তো অনেক দিন ধরে লেগেই আছে। তো এই বিষয়গুলো কিন্তু বেশ মানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববহ, এটা মোটামুটি ধারণা করা যায় যে কোন কোন কোশ্চেন। এবং সিলেক্টিভ এই টপিকের উপর মোটামুটি আমি মনে করি যে 8 থেকে 10টা কোশ্চেন এটা যদি আপনারা একটু নোট করে ফেলেন তাহলে পরীক্ষাতে আপনারা এখান থেকে অনেক অনেক বেশি বেনিফিট পাবেন। দেন হচ্ছে থাকে হচ্ছে একটা নীতিপত্র। নীতিপত্রে আপনার হচ্ছে আমি এখানে 3, 15, 45 হবে, এখানে 45 নাম্বার, আর হচ্ছে এখানে 15 নাম্বার, তাহলে হচ্ছে মোট 100 নাম্বার হয় আর কি। নীতিপত্রের মধ্যেও 15 নাম্বার। নীতিপত্রের ক্ষেত্রে আসলে বিগত বছরগুলোতে একটু 44 বা 45-এ দেখা যাচ্ছে যে নীতিপত্র সরাসরি চায় না যে বড় প্রশ্ন যেরকম থাকে 2 নম্বর কোশ্চেনে যে 3টা বড় কোশ্চেন, ওইরকমই একটা বড় কোশ্চেন দিয়ে দেয়, জাস্ট আলাদা একটা মানে কোশ্চেন করে, মানে 3 নম্বর কোশ্চেন যেটাতে কোনো অপশন থাকে না আর কি, এতটুকুই খালি পার্থক্য। বড় প্রশ্ন 3টা যেটা আমাদের অ্যান্সার করতে হয়, ওখানে তো 4টা করে অপশন থাকে। আর নীতিপত্র বা এছাড়া যে আরেকটা বড় কোশ্চেন থাকে সেখানে আসলে কি বলে কোনো অপশন দেওয়া থাকে না। ওইখানে সেম যদি নীতিপত্র থাকে তাহলে নীতিপত্রের ফরম্যাটটা খালি দেখতে হয়। আর এছাড়া হচ্ছে আমাদের বাদ বাকি যে সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ 8 থেকে 12টা বা 8 থেকে 10টা যে টপিক আমাদেরকে যেটা বললাম কেবলই নোট করার বিষয়টা, সেটা কভার করলে মোটামুটি আপনাদের এখানে এই জায়গাটা অ্যাটলিস্ট কভার হয়ে যায়। আমি বলবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বড় কোশ্চেন এবং এই যে এই পার্টের পড়া তুলনামূলকভাবে কম জায়গা থেকে প্রিপারেশন নিয়ে এখানে 60-এর প্রিপারেশন নেওয়া যায়, বাট এই 40-এর প্রিপারেশন নিতে গেলে দেখা যায় যে অনেক পড়তে হয়, কারণ এখানে অনেক কোশ্চেন, অনেক ছোটো কোশ্চেন, ছোটোখাটো কনসেপ্ট আছে। এই বিষয়গুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। সো কনসেপচুয়াল কোশ্চেনগুলো আপনারা এখন থেকেই, আমি আপনাদেরকে যেই এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বললাম সেগুলো প্রাথমিকভাবে আপনারা কভার করার একটু চেষ্টা করবেন। আর যেটা বললাম লাস্ট 2টা বিসিএসে ডিরেক্টলি নীতিপত্র ওইখানে ওইভাবে আসেনি। সো সেক্ষেত্রে আপনার নীতিপত্রের শুধুমাত্র ফরম্যাটটা জানবেন ইনকেস যদি আসে। আর এছাড়া হচ্ছে যে অন্যান্য যে স্ট্র্যাটেজি সেগুলো এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, ম্যাপ, ডেটা কিংবা পয়েন্ট করে লেখার যে বিষয়গুলো আছে। সায়েন্সের যে বিষয়টা, সায়েন্সের কোশ্চেনটা হচ্ছে অনেক লিখতে হয়, 3 ঘন্টার পরীক্ষার তুলনায় অনেক লিখতে হয়। এবং এখানে মার্ক দেখা যায় যে 0.5 থেকে শুরু করে কিছু কোশ্চেন থাকে 0.5, কিছু কোশ্চেন থাকে 1 নাম্বার, মানে 0.5ও থাকে, আবার 1 নাম্বারের কোশ্চেনও থাকে, আবার 1.5-এর কোশ্চেন থাকে, 2-এরও থাকে, আবার 2.5-এরও থাকে। হ্যাঁ, আবার কিছু কোশ্চেন থাকে যে একবারে ডিরেক্টলি অথবা 4 বা 5 নাম্বার দিয়ে দিয়েছে। তো এইখানে মানে এক একটা কোশ্চেন এক কলেবরেট, এবং দেখা যায় যে যেহেতু 1-1.5 নাম্বারের কোশ্চেন বা 2-2.5 নাম্বারের কোশ্চেন সবচেয়ে বেশি এখানে থাকে, তো এইটার প্রস্তুতি নিতে গেলে দেখা যায় যে অনেক লিখতে হয়। তবে সায়েন্সের একটা ভালো বিষয় হচ্ছে
ইদানিংকালের যে সায়েন্সের কোশ্চেন, ওই সায়েন্সের কোশ্চেনে জ্ঞানমূলক কোশ্চেনগুলো থেকে মোটামুটি যে এটার ফলে কী কী সমস্যা তৈরি হচ্ছে বা এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, হ্যাঁ, এটার পরিবেশের উপর প্রভাব লিখুন, এই ধরনের কোশ্চেনগুলো একটু বেশি আসতেছে, যেগুলো হচ্ছে একটু তুলনামূলক আপনার যদি সরাসরি ডিরেক্টলি আপনার মুখস্থ না থাকে বা পড়া না থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে তুলনামূলকভাবে অ্যান্সার করা যায়। এটা আমি বলবো যে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো। দেখবেন যে আপনার একদম ডিরেক্টলি জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলোর বাইরেও এটার প্রভাব, গুরুত্ব, এই ধরনের কোশ্চেনগুলো থেকে অ্যান্সার করা যায়। বাট এটার একটা ডিমেরিটস হচ্ছে এটার প্রভাব লিখুন, এটার পরিবেশের এটার গুরুত্ব লিখুন, বা এটা থেকে কিভাবে এটার ফলে আমরা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, এই কোশ্চেনগুলো যখনই আসে তখন কিন্তু ওগুলোতে মার্ক উঠানো আসলে একটু কঠিন হয়ে যায়। তো এটার একটা যেমন মেরিট আছে আবার ডিমেরিটসও আছে। যেই হোক, কোশ্চেন যেমনই আসে না কেন আমাদেরকে মানে দুটোর জন্যই আমাদেরকে আসলে প্রস্তুত থাকতে হবে। দেন হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো, মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে প্রথমে বলিনি, মেন্টাল অ্যাবিলিটি একদম পুরো হুবহু প্রিলিমিনারির পড়াশোনা, এটার বাইরে আসলে তেমন কিছু নাই, প্রিলিমিনারির পড়াশোনা দিয়েই পুরোপুরি কাভার হয়ে যায়, নতুন করে আসলে কিছু তেমন একটা পড়ার প্রয়োজন হয় না। এবং রিটেনে কিন্তু এই মানসিক দক্ষতার জন্য বেশ ভালো সময় পাওয়া যায়, 50টার মতো মানসিক দক্ষতা থাকে, সেখানে কিন্তু আপনাকে 1 ঘন্টার মতো সময় দেয়, এটা কিন্তু বেশ হেলদি একটা অ্যামাউন্ট অফ টাইম। এবং গাণিতিক যুক্তির ক্ষেত্রে আমি বলবো প্রিলি স্টাইলে যে ম্যাথগুলো আছে এগুলোই খালি, যেমন প্রিলিতে আপনি শর্টকাটে করেছেন, এখানে লিখিততে আপনার কী করতে হবে, ওই ম্যাথগুলোই আপনাকে একটু ইলাবোরেটলি করতে হবে আর কি, মানে আপনি ম্যাথটা করবেন পুরোপুরি। এর পাশাপাশি যে ম্যাথগুলো, এটা সাইড নোট ইউজ করতে হয় প্রচুর, কারণ হচ্ছে ম্যাথে দেখবেন যে আপনি যদি বিগত বিভিন্ন জনের লিখিত পরীক্ষার মার্কশিট খেয়াল করেন, দেখবেন যে ম্যাথেও কিন্তু আসলে একদম ফুল মার্ক পাওয়ার ট্রেন্ড কিন্তু অনেক কম। ওই নাম্বারগুলো কাটে কোথায়, নাম্বারগুলো কাটে দেখা যায় যে উপপাদ্যের ক্ষেত্রে, অথবা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন, সেই প্রশ্নের সাইড নোট কতটুকু ইলাবোরেটলি করা হয়েছে, এগুলোর উপর কিন্তু আসলে মার্কগুলো ওখানে কাটে, হয়তো বা হাফ করে, 1 করে, 1.5 করে নাম্বার ওখানে কেটে রেখে দেখা যায় যে যার ম্যাথ সবগুলো হয়েছে সেও দেখা যায় যে আপনার মানে 45, 46 এরকম নাম্বার হয়তো বা পায়, মানে 50-50 হয়তো বা থাকে না। এই জন্য সাইড নোটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং কিছু উপপাদ্য দেখতে হয়। উপপাদ্য আমরা আসলে অনেক আগে দেখেছিলাম, সো আমি বলবো যে উপপাদ্যগুলো আপনারা একটু যদি শুরুর দিকে একটু কিছু উপপাদ্য কিছু দেখে রাখেন, এটা আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন। এছাড়া ম্যাথ হচ্ছে, যারা ম্যাথে একটু দুর্বল তারা প্রতিদিনের আপনাদের রুটিনে কিছু কিছু ম্যাথ রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা কিছু ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। ম্যাথের যে অ্যানালাইসিস, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে উপপাদ্যের, আমি অ্যাকচুয়ালি মানসিক দক্ষতা এটা আলাদা করে আমি আপনাদেরকে আলাদাভাবে পড়াবো না। ম্যাথ এবং মেন্টাল, যেহেতু মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে মোটামুটি প্রিলির পড়ার সাথে একেবারে পুরোপুরি একই রকম, সো এটার জন্য আমি এবং আপনারা সবাই প্রিলি কোয়ালিফাই করেছেন, আশা করছি আপনারা মোটামুটি এই জায়গাটাতে আপনারা প্রিপারেশন কীভাবে নিতে হয় এই বিষয়গুলোতে আপনাদের ধারণা আশা করছি ভালো আছে। ম্যাথ এবং মেন্টালের ক্ষেত্রে আমি আপনাদের হচ্ছে ম্যাথের উপপাদ্য যে বিষয়গুলো, উপপাদ্যের আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব যে এই জিনিসগুলো আপনারা কিভাবে আপনারা পড়বেন। আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে যেটা বললাম, সায়েন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে কোন কোন কোশ্চেন পড়তে হবে, আইসিটির ক্ষেত্রে বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমি আপনাদের কোশ্চেনগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কনসেপচুয়াল কী কী পড়তে হবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে কী পড়বেন, বাংলাদেশের অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে, কোন চ্যাপ্টার থেকে কী পড়বেন, কোন কোন ম্যাপ পড়বেন, ওই ম্যাপগুলো দিয়ে দিব, ডাটাগুলো দিয়ে দিব, কোটেশনগুলো দিয়ে দিব, হোপফুলি আপনারা গুছিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাসের একটা আলোচনা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথম দিক থেকে আপনাদের যেটা প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আমি এটা নিয়ে সামনে আরও বেশি আলোচনা করব। আপনি দেখবেন যে একই সোর্স থেকে সাধারণত সবাই পড়ে, কারণ বাজারে যে বইগুলো রিটেনের দেখবেন কিন্তু বই খুবই সিলেক্টিভ বই, অনেক প্রকাশনের কিন্তু অনেক বই কিন্তু আসলে প্রিলির জন্য যেমন অনেক ভ্যারিয়েশন থাকে, রিটেনে কিন্তু একটু স্ট্যান্ডার্ড বই তুলনামূলকভাবে কিন্তু কম। তো দেখা যায় সবাই কিন্তু সেম সোর্স থেকেই পড়ে, বাট স্টিল দেখা যায় যে একই রাইট আপের উপর এক একজন এক এক ধরনের আসলে মার্ক পাচ্ছে। এটার মূল কারণ কি? এটার মূল কারণ আসলে প্রেজেন্টেশন, যে কে কীভাবে প্রেজেন্ট করতেছে, কে কীভাবে জিনিসটাকে উপস্থাপন করতেছে, এটার উপর হচ্ছে পুরো জিনিসটা নির্ভর করে। সো প্রেজেন্টেশনের উপর আপনারা একটু জোর দেওয়ার চেষ্টা করবেন। এখন থেকে যখন আপনারা প্রতিদিন লিখবেন, আপনারা নিজের খাতায় নিজে দেখবেন যে আপনার লেখাটা দেখতে কি সুন্দর লাগে কিনা। যেমন কোটেশন যদি ব্যবহার করেন, ওই কোটেশনটা খাতার একদম শুরুতে বা শেষে না রেখে মাঝে রাখার চেষ্টা করবেন, ডেটাটা মাঝে রাখার চেষ্টা করবেন, যাতে করে ওই জায়গাটা ফোকাস হয়। বা ম্যাপটা রাখলে অবশ্যই মাঝে রাখার চেষ্টা করবেন, ম্যাপের যদি কোনো কিছু আইডেন্টিফাই করার প্রয়োজন হয় সেটা যাতে আইডেন্টিফাই করতে পারেন। প্রেজেন্টেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমি করব।
বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাসে, বাট প্রেজেন্টেশনের দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা বললাম, এই ফাস্ট হ্যান্ড রাইটিং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একজন প্রশ্ন করেছেন যে কলমের ব্যাপারে, আমি বলবো যে খুবই চমৎকার কোশ্চেন। আসলে খুব মানে শুনতে অনেক সিলি মনে হতে পারে যে কলম নির্বাচন, বাট কলম নির্বাচনটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি 21 ঘন্টা লিখবেন, আপনি যদি লিখতে যদি কমফোর্টেবল না হন বা আপনি যদি দ্রুত না লিখতে পারেন তাহলে কিন্তু হবে না। এবং কলম নির্বাচনটা আপনারা বেশ কয়েকটা কলম আপনারা একটু ট্রাই করবেন, আপনারা দেখবেন যে কোন কলমে আসলে আপনারা একটু ফাস্ট লিখতে পারেন। যেমন আমি অনেক কলম ঘাটাঘাটি করে আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে আমি ম্যাটাডোর i10 যেটা, সেটা দিয়ে আমি দেখলাম যে আমি মোটামুটি ভালো লিখতে পেরেছিলাম। ম্যাটাডোর i10 একটা কলম আছে, এইটা আমি মানে পার্সোনালি ইউজ করেছিলাম। নট নেসেসারিলি যে আপনাদের এটা ইউজ করতে হবে, আপনারা যেই কলমে কমফোর্টেবল সেটাই ইউজ করবেন। জাস্ট হচ্ছে আমি এটা ইউজ করেছিলাম, এটা জানালাম। আপনাদের হচ্ছে এই ফাস্ট হ্যান্ড রাইটিংটা আনার জন্য প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে, এবং আমি বলবো যে কিছু কিছু টপিকের উপর যদি পসিবল হয় আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। যেমন প্রতিনিয়ত তো আপনারা ডেটা কোটেশন এগুলো তো একটু নোট করবেনই, এবং প্রতিদিন আপনারা যখন কোনো একটা কিছু পড়বেন, সে ফর এক্সাম্পল আপনি বাংলার আজকে 5টা কোশ্চেন পড়লেন, আপনি আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে বা আপনার কনভেনিয়েন্ট টাইমে আপনি যে কোনো একটা কোশ্চেনের উত্তর আপনি লিখার চেষ্টা করেন। আপনি দেখেন যে ওই জিনিসটা লিখতে আপনার কেমন সময় লাগছে, ওইটার প্রেজেন্টেশন ঠিক আছে কি না, এই বিষয়গুলো একটু আপনারা একটু কি বলে ওই জায়গাটাতে আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তো ফ্রি হ্যান্ড রাইটিং আমি আগেও বলেছি 90 মার্ক থাকে বাংলা এবং ইংরেজি রচনা মিলে। তো এখানে কিন্তু এই 90 মার্ক কিন্তু আসলে 10%, টোটাল রিটেনের কিন্তু 10%। 900 মার্কের মধ্যে 90 মার্ক কিন্তু আসলে অনেক বিশাল একটা বিষয়। তো আমি যেটা এটার জন্য আমি যেটা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, আপনাদেরকে একটা নোটবুক বা একটা খাতা আপনারা আলাদা করবেন, যেখানে হচ্ছে আপনারা ডেটা এবং কোটেশনগুলো আপনারা স্পেসিফিক আপনারা নিজে নোট করবেন। এটার জন্য আপনি কিন্তু আপনারা বইয়ের উপর ডিপেন্ড করবেন না, বইয়ে পেলেও বই থেকে আপনারা লিখবেন। বিভিন্ন টপিকের উপর আপনারা একটু নেট সার্চ দিয়ে কিছু ইউনিক 2-1টা কোটেশন আপনারা রাখবেন, কারণ দেখবেন যে বইয়ে সে ফর এক্সাম্পল 6 দফার উপর মনে করেন কোটেশন, অথবা সে ফর এক্সাম্পল মনে করেন যে অর্থনীতি অথবা হচ্ছে পরিবেশ দূষণ, এগুলোর উপর যে কোটেশনগুলো ইন জেনারেল দেখবেন যে যদি বই থেকে আপনারা কালেক্ট করেন দেখবেন যে অনেকেরই জেনারেল কোটেশনগুলো কিন্তু মিলে যায়। বাট আপনি যে কমন টপিকগুলো আছে সেগুলোর যদি 1টা বা 2টা কোটেশন আপনি যদি নেট থেকে সার্চ দিয়ে আপনি যদি দেখে রাখেন, তাহলে দেখবেন যে এটা সবার থেকে আলাদা হবে। এটা টিচার বুঝতেই পারবে যে যে আপনার যে কি বলে আপনি এটার জন্য যে আলাদা একটা ইফোর্ট দিয়েছেন, এটা ডেফিনেটলি বোঝা যাবে। এই জন্য আমি বলি অলওয়েজ অবশ্যই একটা নোট খাতা আলাদা করে বানাবেন ডাটা কোটেশন এবং ম্যাপ প্র্যাকটিসের জন্য। ম্যাপ প্র্যাকটিসের জন্য দরকার হলে আরেকটা রাখতে পারেন, যেহেতু কাটাছাড়া করতে হবে, ম্যাপ প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। ডেটা এবং কোটেশনের জন্য অন্তত আপনারা একটা এটা মেনটেন করবেন। আর যেটা বললাম যে প্রতিদিন আপনারা কী করবেন, কিছু না কিছু লেখার চেষ্টা করবেন। এটাতে আপনার প্রেজেন্টেশন আপনার ভালো হবে, এবং হচ্ছে আপনার লেখার স্পিডও আপনার কিন্তু ভালো হবে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও ডেভেলপ হবে। ট্রান্সলেশন, এখানের মধ্যে কত নাম্বার আমি বলেছি ইতিমধ্যে, ট্রান্সলেশনে কিন্তু আমাদের 65 মার্কস। এই 65 মার্কসের জন্য আপনার কিন্তু রেগুলার নিউজ পেপার পড়ার আসলে কোনো বিকল্প নাই। আপনাকে কিন্তু রেগুলারলি হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। এখন ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য আমি যেটা বলেছিলাম যে আপনারা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপারের ভার্সন থাকে, যে অনলাইন নিউজ পেপার যেমন ডেইলি স্টারের কিন্তু বাংলা ভার্সনও আছে, ইংরেজি ভার্সনও আছে, প্রথম আলোর বাংলা ভার্সন আছে, ইংরেজি ভার্সনও আছে। সো দেখা যায় যে সম্পাদকীয় যে কলামগুলো সেগুলো বাংলা এবং ইংলিশ ভার্সন। আপনি যদি বাংলাটাও পড়েন ইংরেজিটাও পড়েন তাহলে দেখবেন যে আপনার ট্রান্সলেশনের কিন্তু একটা মানে কতটুকু হচ্ছে এটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন। আরেকটা আমি বলি যে আপনাদের সম্পাদকীয় সমাচার পাওয়া যায়, প্রতি মাসে একটা করে বের হয়, বাজারে অনেকগুলোই পাওয়া যায়। তবে আমার কাছে কম্পারেটিভলি মাহিজ সম্পাদকীয় যে সমাচার একটা পাওয়া যায়, এটা ট্রান্সলেশনটা আমার কাছে তুলনামূলকভাবে ভাবানুবাদ বেশি বেটার মনে হয়েছে। সো আপনারা যদি দেখতে চান, তো এটাতে 2টা কাজ হয়। সম্পাদকীয় দেখতে গেলে পেপারের গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো, সেই আর্টিকেলের কম্পাইলেশন একসাথে আপনি পেয়ে যাবেন, যে এই কোন কোন বিষয়ে আসলে এখন ইদানিংকালে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনা হচ্ছে। তো ওগুলো থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন যে সাম্প্রতিক সময়ের জন্য কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই সম্পাদকীয় থেকে দেখবেন যে ট্রান্সলেশন দেওয়া থাকে, ওই ট্রান্সলেশনগুলো কিন্তু আপনি রেগুলারলি প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার অনেকটাই দক্ষতা চলে আসবে। এই ট্রান্সলেশনটা আপনার রেগুলার বেসিসে করার চেষ্টা করবেন। এটাতে 65 মার্কস। আপনার যদি ট্রান্সলেশন খারাপ হয় তাহলে কিন্তু আপনার ক্যাডার হওয়া অনেকাংশেই অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আসলে ট্রান্সলেশন এই জায়গাটাতে আপনাকে জোর দিতেই হবে, এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি যখন
এটার ক্ষেত্রে যখন আপনি এমফাসিস দিবেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করবে এবং সেই সাথে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আপনি ট্রান্সলেশনের মাধ্যমে কমাইতে পারবেন। আপনি ট্রান্সলেটও করবেন, আপনি কিন্তু ওটার মধ্যে আপনার মানে গ্রামাটিক্যাল মিস্টেকগুলোও কিন্তু আইডেন্টিফাই করে সেগুলো আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন। তাহলে ট্রান্সলেশনটা রেগুলারলি আমাদের করতে হবে। এবার আমি বলি যে প্রিলির মতো রিটেনের ক্ষেত্রে আপনি কি একটা একটা করে সাবজেক্ট ধরে ওইটা শেষ করে তারপর বাকি দিকে যাবেন কি না, এটার ক্ষেত্রে আমি বলবো যে এভাবে করতে পারেন, বাট প্রতিদিন আপনার রুটিনের মধ্যে আপনার রিটেন প্রস্তুতি রুটিনের মধ্যে কিছু জিনিস আপনাকে অবশ্যই রাখতে হবে। যেমন এক নম্বরে কি বললাম, এক নম্বরে আপনাকে অনুবাদ, এটাকে আপনাকে রাখতেই হবে। আপনি রেগুলারলি ট্রান্সলেশন করতে হবে, অন্তত প্রতিদিন কিছু না কিছু অনুবাদ আপনি এখানে প্র্যাকটিস করবেন। কিছু কোটেশন আপনি প্রতিদিন মুখস্থ করবেন। আপনি কিন্তু কোটেশন একদিনে বসে কিন্তু সবগুলো কোটেশন যদি মুখস্থ করতে যান, আপনি পরীক্ষার আগের দিন দেখবেন যে সব ভুলে গেছেন। এই জন্য কোটেশন কিন্তু আপনার কী করতে হবে, আপনার প্রতিদিনই 3-4টা করে কোটেশন আপনাকে পড়তে হবে। কিছু ডেটা আপনাকে মুখস্থ করতে হবে প্রতিদিনই। আপনি এটা এমন করবেন না যে আজকে আপনি মনে করেন যে জিডিপি প্রবৃদ্ধির হার, দারিদ্র্য, এগুলোর রিলেটেড যে ডেটা আছে 5 বছরের ডেটা সব আপনি একদিনে বসে মুখস্থ করে ফেলছেন, দেখবেন যে ওইটাও দেখবেন যে আপনি খুব দ্রুত ভুলে যাবেন। এই জন্য প্রতিদিনই কোটেশন এবং ডেটা এটা কিছু কিছু করে আপনাকে আয়ত্তে আনতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে মনে হবে যে এত ডেটা কেমনে আমি এটা মুখস্থ করবো আর পরীক্ষার হলে কেমনে মনে রেখে লিখবো, এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। 3 নম্বর এই জিনিসটার পরে 4 নম্বরে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটা বললাম, প্রতিদিনই আপনাকে কিছু কিছু লিখতে হবে। কিছু প্রশ্নের উত্তর আপনাকে রেগুলার লিখতে হবে এবং এটা হচ্ছে আপনার হাতের লেখাটা দ্রুত করার জন্যই এটা আপনাকে করতে হবে। এবং ভোকাবুলারি কিছু কিছু আপনাকে পড়তে হবে। প্রিলিমিনারির জন্য আপনারা রেগুলারলি ভোকাবুলারি রেখেছেন অ্যাটলিস্ট প্রতিদিন 3টা 4টা 5টা ওয়ার্ড, এই সেম জিনিসটা এখানেও কন্টিনিউ করবেন। কারণ ভোকাবুলারি এটা করলে আপনার ওই ইংরেজির কম্পোজিশনের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আপনার ওই জিনিসটাও সমৃদ্ধ হবে। এছাড়া হচ্ছে আপনার যে সিন কম্প্রিহেনশনের যে ভোকাবুলারি সেখানেও কিন্তু আপনি ভালো করবেন। আপনি দেখেছেন যে প্রিলির মতো রিটেনে কিন্তু ভোকাবুলারি বেসড কোশ্চেন কিন্তু 35 থেকে 40 পর্যন্ত প্রচুর কোশ্চেন, অর্থাৎ মেক সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, ডিরেক্টলি মিনিং, এগুলো কিন্তু বেশ ভালো কোশ্চেন কিন্তু হয়েছে। 45তম মতো যদি গ্রামাটিক্যাল পার্টে জোর দেয় তাহলে তো ভালো কথা, আদারওয়াইজ কিন্তু ভোকাবুলারি আগের মতো কিন্তু আপনাকে কিছু না কিছু রুটিনে রাখতে হবে। আর যারা ম্যাথে দুর্বল তাদের জন্য আমি বলবো অবশ্যই রেগুলারলি কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এটা হচ্ছে একদিনে বসে ধাম করে আপনি পেরে যাবেন না। ম্যাথ আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আপনি যদি বিষয়ভিত্তিক, সে ফর এক্সাম্পল আপনি শুরুর দিকে শুরু করলেন যে আমি বাংলাদেশ বিষয়বলিটা আমি কিছু 2 দিন 3 দিন বাংলাদেশ বিষয়বলি দেখব, বাট ওই 2 দিন 3 দিনে কিন্তু আপনাকে এই যে 6টা আমি বিষয় বললাম, এই 6টা বিষয় যাতে আপনাকে থাকে এবং রিটেন পরীক্ষার আগ পর্যন্ত আপনি এই জিনিসটা আপনাকে প্রতিদিনের রুটিনে আপনাকে রাখতে হবে। ট্রান্সলেশন, কোটেশন, ডেটা, কিছু না কিছু লেখা, কিছু ভোকাবুলারি পড়া, এবং যারা ম্যাথে দুর্বল আছেন তারা হচ্ছে কি করবেন, কিছু ম্যাথ করা। ওকে, আচ্ছা। তো রিটেনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে ডেটা আপনারা পড়বেন, ডেটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আপনাদের বিভিন্ন উপজাতিদের জনসংখ্যা, প্লাবন সমভূমির পরিমাণ, প্লাইস্টোসিন চত্বরের 3টার যেটা চত্বর আছে সেটার ক্ষেত্রফল এবং উচ্চতা, বিভিন্ন পাহাড় আছে সেগুলোর উচ্চতা, এগুলো ডেটার মধ্যে আপনাদের ডেটার যে খাতাটা বানাবেন সেখানের মধ্যে এই ডেটাগুলো আপনাদেরকে রাখতে হবে। এছাড়া হচ্ছে দারিদ্র্যের হারের মধ্যে স্বাভাবিক হার, চরম হার, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেমন, জিডিপি কত, জিএনপি কত, বাজেটের আকার কেমন, এফডিআই কেমন, এডিপি কেমন, শেষ অর্থ বছরের রেমিটেন্স কেমন আসছে, বাংলাদেশ ব্যাংকে কতটুকু রেমিটেন্স আছে, আমদানি রপ্তানির তথ্যগুলো কেমন, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের ডেটাতে থাকতে হবে। এছাড়া কি মাথাপিছু ঋণ বনাম জিডিপি, মেগা প্রজেক্টের যে লাস্ট যে মেগা প্রজেক্টগুলো আছে, 10টা মেগা প্রজেক্টের শুরু এবং শেষের সালটা অন্তত দেখবেন, তারিখ না থাকলেও সাল কত সালে শুরু হয়েছে বা টেন্টেটিভ সময় কবে শেষে, যেগুলো শেষের দিকে সেগুলোর পিছনে মোট খরচ কেমন হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কেমন, 2009 থেকে বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার কেমন, নবায়নযোগ্য শক্তি ব্যবহারকারী বাংলাদেশের শতকরা জনসংখ্যা, এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি একটু দেখতে হবে। এছাড়া হচ্ছে আমাদের জলবায়ু সম্পর্কিত কিছু ডাটা দেখতে হয় এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কিছু ডাটা, এটা আপনাদের নোটে থাকবে। আমি আপনাদেরকে এই স্লাইডটা তো শেয়ার করে দিব, তো এখান থেকে আপনারা আপনাদের যে ডেটার যে বইটা আছে সেখানে দেখবেন। এছাড়া বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই ডেটা এবং কোটেশন নিয়ে আরও বিস্তারিত আমি আসলে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু প্রাথমিক ক্লাস, আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কোন কোন বিষয়ে আপনারা নোট বানাবেন, কোন কোন বিষয়গুলো প্রতিদিন দেখতে হবে, কিভাবে আগাবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের প্রথম দিনে আলোচনা করছি।
কোটেশনের ক্ষেত্রে যেটা বললাম, ক্যাটাগরি ওয়াইজ কোটেশন সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন যে ভাষা আন্দোলন, ওকে, যেমন ভাষা আন্দোলন, দেন হচ্ছে যুক্তফ্রন্ট, 6 দফা, গণ অভ্যুত্থান, 70-এর ইলেকশন, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা টপিক। দেন হচ্ছে 7 মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা, মুজিবনগর সরকার, এগুলো প্রত্যেকটা ক্যাটাগরির উপর আপনাকে 1টা 2টা বা 3টা করে কোটেশন আপনাকে রেডি করতে হবে। এছাড়া হচ্ছে সরকারের সাফল্য, অর্থনীতি, পদ্মা সেতু, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দেন হচ্ছে রূপকল্প, স্মার্ট বাংলাদেশ, পররাষ্ট্রনীতি বাংলাদেশের, দেন দারিদ্র্য বিমোচন। এছাড়া বর্তমান সময়ের জন্য আপনাকে যুদ্ধ, সংঘাত এবং মানবতা বিষয়ক কোটেশন কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে। ধরে নেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেন যখন আপনি অ্যান্সার করবেন, আপনাকে কিন্তু এই জিনিসটা অবশ্যই টাচ করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যুদ্ধ, সংঘাত, মানবতা বিষয়ক যে কোটেশনগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই যে বিভিন্ন কর্তা ব্যক্তি যারা যা কিছু বলছেন, হয়তো আপনি নিউজ পেপারে পড়ছেন, তাদের একটা কোটেশন বা আপনি রিলেভেন্ট একটা পেয়েছেন, সেটা আপনি আপনার কোটেশনের যে বই সেটাতে আপনি লিখে রাখবেন। আচ্ছা, একটু আগে আমি আপনাদেরকে ভোকাবুলারির কথা বলেছি। ভোকাবুলারির পড়ার জন্য আপনারা হচ্ছে ব্যালেন্সে 333, এছাড়া আপনারা প্রিলিড টাইমে যে ভোকাবুলারিটা আপনারা পড়েছিলেন সেইটাই আপনারা কভার করতে পারেন, সেই অনুযায়ী আপনারা আগাতে পারেন। এখন বলবো যে আসলে মানে বিসিএস ডেইলির উপর আস্থা আপনারা মানে কেন রাখতে পারেন। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে 41তম বিসিএস প্রশাসন ক্যাডার এবং 43তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আমি ইতিমধ্যে সুপারিশপ্রাপ্ত, এবং আমি 3টা বিসিএস অর্থাৎ 41তম, 43তম, 44তম বিসিএস প্রিলিমিনারি যখন আমি কোয়ালিফাই করেছি, তারপরেই আমি আসলে আপনাদেরকে প্রিলিমিনারির জন্য গাইডলাইন দিয়েছি। এবং আমি বিশ্বাস করি যেহেতু 41 এবং 43তমতে আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডার আমি পেয়েছি, তো আমার রিটেনের যে গাইডলাইন আমি মনে করি যে এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবং আমি চেষ্টা করব যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়ার জন্য এবং ইউনিক গাইডলাইন প্রোভাইড করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা উপকৃত হবেন। এটার মধ্যে আমি আপনাদেরকে যেটা বললাম, সাবজেক্টিভ আলোচনাগুলোতে প্রত্যেকটা বিষয়ের জিনিসগুলো কী কী পড়বেন, কীভাবে আসলে উপস্থাপনা করা দরকার, বা কোন কোশ্চেনগুলোই আসলে আপনার পড়া দরকার, এই জিনিসগুলো আমি আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। এবং এই গাইডলাইন কোর্সে আপনারা মোটামুটি 12টার মতো ক্লাস থাকবে, এবং 12টার মতো রিটেন গাইডলাইন ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমি টু দ্য পয়েন্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব, যে আসলে আজকে যেমন দেখলেন যে সাবজেক্টিভ যে অ্যানালাইসিসগুলো বিষয়ভিত্তিক, যখন আমি প্রতিটা ক্লাস নিব তখন আমি ওই বিষয়ের আরেকটু ইনডেপথ অ্যানালাইসিস আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং প্রতিটা যেহেতু আসলে রিটেনের যেমন আপনারা ইতিমধ্যে আপনারা অনেকে ইতিমধ্যে খেয়াল করেছেন যে রিটেনের যে প্রচুর পড়া, যে প্রত্যেকটা গাইড আপনারা অলরেডি খেয়াল করেছেন, অনেক মোটা মোটা বই, অনেক অনেক লেখা, অনেক অনেক ডেটা, অনেক অনেক তথ্য। কিন্তু এখানে আসলে যখন আপনি একবার রিটেন পরীক্ষা দিবেন, দেওয়ার আগে পর্যন্ত আসলে বোঝা যায় না যে ওখান থেকে যে আসলে কত অল্প জিনিস আসলে আমাদের লাগে। পুরো রিটেন বই আসলে একজনের পক্ষে কখনোই এটা পুরোপুরি শেষ করা সম্ভব হয় না। সো আমি আপনাদেরকে সেই সাজেশনটা, ইফেক্টিভ সাজেশনটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে সাবজেক্ট অ্যানালাইসিসে আপনারা ইতিমধ্যে বুঝতে অলরেডি পেরেছেন যে কোন সাবজেক্টগুলোতে আপনাদেরকে ফার্স্ট টাইমার যদি আপনি হন তাহলে কোন বিষয়গুলোতে আপনারা জোর দিতে হবে, বা কোন বিষয়গুলো আপনার প্রিলির পড়ার দিয়ে অনেকটা কাভার হবে। সো সেগুলোকে আপনি আপনার রুটিনে সেইভাবে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, দেন এই যে ক্লাসগুলো আমি যেটা বললাম, ক্লাসগুলো আমি যথাসম্ভব চেষ্টা করব সংক্ষিপ্ত ক্লাস নেওয়ার জন্য। চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে যাতে প্রতিটা ক্লাস কভার করতে পারি। হয়তো বা কিছু কিছু কেসে একটু বেশি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি অলরেডি ব্যস্ততার কারণে হয়তো বা অনেক ক্ষেত্রে মানে যেদিন একটু স্কোপ পাবো আমি চেষ্টা করব সেদিন আমি হয়তো বা একটু টানা ক্লাস নিয়ে হয়তো বা একদিনে 2টা ক্লাস বা 1.5টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ, ওভাবে অ্যাডজাস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন টপিক যেমন ভাব সম্প্রসারণ কিংবা কি বলে কিংবা আমি যেটা বলবো যে মানে সারাংশ, প্রতিটা বিষয় না আসলে কিছু স্পেশাল ট্যাকটিক্স আছে, কিছু ইউনিক ট্যাকটিক্স আছে, যেটা আমি মনে করি যে আপনারা যে কারো থেকে আপনাকে আলাদা করার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন লিখবে তো সবাই, কিন্তু আসলে কোন জিনিসটা মানে আমি যদি এই জায়গাটাতে আমি একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই দেখবেন যে হয়তো বা আপনি দেখবেন যে আপনার ওই জায়গাটাতে মার্ক হয়তো বা 3-4 মার্ক হয়তো বা বাকিদের থেকে আগায় দিতে ইনশাল্লাহ হেল্প করবে।
এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আমি প্রেজেন্টেশন স্টাইল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ডেটাগুলো কেমন দেওয়া দরকার। যেমন অনেকে দেখবেন যে প্রচুর ডেটা আসলে পড়ে, কিন্তু এই ডেটাগুলো সবগুলোই দেখা যায় যে একদম গড় পড়তা স্টাইলে ডেটা দেওয়া শুরু করে, যে একটা টেবিল বানাইলো, ওই টেবিলের মধ্যে এত সালে এত, এত সালে এত, এত সালে এত, হ্যাঁ, যে দেখা গেছে পুরো তার খাতা ভর্তি প্রচুর ডেটা, কিন্তু একটা ডেটা দেখতেও আসলে ভালো লাগতেছে না। তো এই ডেটাগুলোর মধ্যেও কীভাবে বৈচিত্র্য আনা যায়, কিভাবে আসলে ডেটাগুলো উপস্থাপন করা দরকার, সেই বিষয়টা আমি দেওয়ার চেষ্টা করব। এবং যেটা বললাম, আমি আপনারা কিভাবে যে কোনো একটা টপিকে আপনারা একটু ভালো করতে পারবেন সেই বিষয়ে আমি আমার মানে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদেরকে হেল্প করতে পারি। টেন্টেটিভ ক্লাস শিডিউল, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এরপর থেকে আমরা ইনশাল্লাহ বাংলা দিয়ে শুরু করব। হোপফুলি ইনশাল্লাহ আগামীকালকে রাত 10টায় বাংলা ক্লাসটা নিব। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস থাকবে। সায়েন্সের ক্লাসটা আমি সায়েন্স এবং আইসিটি এভাবে ভাগ করেছি। এছাড়া ম্যাথ এবং মেন্টাল একটা ক্লাসেই, যেহেতু আমি বলেছি ম্যাথ এবং মেন্টাল আলাদা করে আসলে পড়িয়ে দেওয়া তো সম্ভব না, কোনো সাবজেক্টই আলাদাভাবে পড়িয়ে দেওয়া আসলে সম্ভব না। প্রত্যেকটারই উপরে স্পেসিফিক গাইডলাইন থাকবে, সাজেশন থাকবে, এবং মেন্টালের ক্ষেত্রে আমি উপপাদ্য কোনগুলো পড়বেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি 12তম যে ক্লাসটা আমার রিটেনের জার্নি, আমি হচ্ছে যেটা করব, আমার 41তম এবং 43তম আমার বিসিএসের ওই কোশ্চেন, আমি একদম কোশ্চেন বের করে কোশ্চেন থেকে আমি এই কোশ্চেনটা কীভাবে অ্যাপ্রোচ করেছি, এই কোশ্চেনটা পাওয়ার পর আমি কি চিন্তা করেছি, এই কোশ্চেনটাকে আমি কতটুকু লিখেছি, এই পুরো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আশা করি এই যে 12তম ক্লাস, এই 12তম ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে, যে পরীক্ষার হলে কিভাবে আসলে কোশ্চেনগুলো অ্যাড্রেস করা দরকার, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, এবং কিভাবে আসলে রাইট আপ করা দরকার, কতটুকু লেখা দরকার, এই বিষয়গুলোতে আশা করছি আপনারা খুব ভালো একটা ইনশাআল্লাহ আইডিয়া পাবেন। আপনারা যারা আছেন তাদের হচ্ছে আমি সবসময় বলি যে আমার গাইডলাইন কোর্সটা, এইটাতে আমি সেভাবেই সাজানোর চেষ্টা করি যে আপনারা যাতে করে আপনাদের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী কিছু কোশ্চেন আমি সবসময় করি, সেই অনুযায়ী আমি একটু শেয়ার করি, যেটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমামেরই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আপনারা যারা এখানে আছেন কোর্সে, তারা অলমোস্ট 87% হচ্ছে আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, 87 না, অলমোস্ট 89%। এছাড়াও হচ্ছে কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন। আপনাদের এইচএসসি ব্যাকগ্রাউন্ড আপনারা মোটামুটি অলমোস্ট একই রেঞ্জের, আপনারা অলমোস্ট 88%, মেজরিটি আমি বলবো 90%-এর মতোই আপনারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আশা করি আপনাদের জন্য হচ্ছে ম্যাথ বা সায়েন্সের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে হয়তো বা প্রস্তুতি আপনাদের জন্য একটু সহজ হবে। এখন পর্যন্ত আপনারা হচ্ছে অলমোস্ট সবাই হচ্ছে ফ্রেশার। আপনারা এখানে একটা একটা রিটেন অ্যাটেন্ড করেছেন, এইরকম মাত্র 1-2 জনের মতো আছেন আমি দেখলাম আপনাদের অ্যান্সারে, এবং ম্যাক্সিমামের জন্য এটা হচ্ছে একদম প্রথম রিটেন। আশা করছি আমার এই যে সংক্ষিপ্ত যে গাইডলাইন কোর্স, এটাতে আপনারা খুব ভালো একটা দিক নির্দেশনা ইনশাল্লাহ পাবেন। এবং প্রথমে যে হাবুডুবু যে খাওয়ার যে বিষয়টা, আমি আশা করি আজকের ক্লাসের পরে ওই হাবুডুবু খাওয়ার বিষয়টা কিছুটা হইলেও আপনারা একটু আশ্বস্ত হয়েছেন যে না, সবগুলো সাবজেক্ট এরকম না, সবগুলো সাবজেক্টের গুরুত্ব একরকম না, সবগুলো সাবজেক্টের কলেবর একরকম না, এবং সবগুলো সাবজেক্টের প্রিপারেশনও একরকম না। ইনশাল্লাহ ক্লাসগুলো আস্তে আস্তে যখন সাবজেক্টিভ ক্লাসগুলো নিব, আর তখন ইনশাল্লাহ আপনারা এই জিনিসগুলোতে আরও আশ্বস্ত হবেন। আপনাদের কাছে সবচেয়ে কঠিন দুইটা বিষয় আমি বলবো যে আপনারা দুইটাতে মার্ক করেছেন। একটা হচ্ছে 71% আপনারা মনে করেছেন যে ইংরেজি, এবং 55% আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলিটা জাস্টিফাইড, আমি এটা মনে করি। কিন্তু আমার মতে যে এইখানে যে ইংলিশের যে আপনাদের ভীতির যে বিষয়টা, ইংরেজির ভীতির বিষয়টা, আমি মনে করি যে 45তমর যে ইংরেজি কোশ্চেন, সেটা দেখে আপনাদের ইংরেজির ভীতিটা এসেছে। অ্যাকচুয়ালি 45তমর কোশ্চেনটা যদি এরকম না হইতো, তাইলে হয়তো বা ইংরেজিতে পার্টিসিপেন্টের মানে আপনাদের এই রেশিওটা এরকম থাকতো না। ইন জেনারেল বিসিএসের সবচেয়ে সংক্ষিপ্ত প্রিপারেশন নিতে হয় বাংলা এবং ইংরেজিতে, এবং সবচেয়ে ইলাবোরেট প্রিপারেশন নিতে হয় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সায়েন্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স। এটা আপনারা যখন প্রস্তুতি নেবেন তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি বাংলা, ইংরেজি, যারা সায়েন্সে আছেন তাদের জন্য গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতাও, এই জায়গাগুলো আসলে তুলনামূলকভাবে কম প্রস্তুতি নিতে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা সাধারণ বিজ্ঞানের তুলনায়। আচ্ছা, দেন আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাদেরকে, আপনারা দৈনিক কেমন সময় দিতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনারা মোটামুটি এই রেঞ্জটা অনেক বেশি, যে আপনারা 2 থেকে 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা
ইভেন 8 থেকে 10 ঘন্টা, এই যে এই রেঞ্জটা, এটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টার রেঞ্জ, এটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টার রেঞ্জ। আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনারা মোটামুটি খুবই ডেডিকেটেড, এবং আসলে আসলে আপনারা, আমি আশা করি যে আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। আপনাদের মোটামুটি যে সময়ের যে ডেডিকেশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনারা সলিড আছেন। যেহেতু আপনাদের লেখা প্র্যাকটিস করতে হবে, কিছু লিখতে হবে, মডেল টেস্ট দিতে হবে, সেই জন্য আসলে লিখিত প্রস্তুতির জন্য সময়টা একটু বাড়ানোর জন্য আমাদের সবসময় প্রয়োজন হয়। আচ্ছা, দেন আমি আরেকটা কোশ্চেন ছিল যে বিসিএস রিটেন প্রিপারেশনের কোন ধাপে আপনি নিজেকে মনে করছেন। এখানে আমি মোটামুটি এই রেঞ্জটা যদি আমি দেখি, যে তেমন কোনো ধারণা নেই, প্রায় 27%, যে একেবারে ফ্রেশার। সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা আছে, এটা হচ্ছে 10%, এবং সিলেবাস এবং বিগত কিছু প্রশ্ন দেখেছেন, এই রেঞ্জটাই সবচেয়ে বেশি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি সবাই একেবারেই ফ্রেশার, মানে একদম মোটামুটি জাস্ট প্রিলি পাস করলেন এবং রিটেনের জন্য অ্যাটেন্ড করছেন। এছাড়া বাদ বাকি হচ্ছে সিলেবাসের কিছু কিছু প্রস্তুতি নিয়েছেন, 30%, 50% অথবা 70%, এই ধরনের কিছু, বাট এটা খুবই কম। মেজরিটি হচ্ছে আপনারা একদম মোটামুটি প্রস্তুতি একেবারেই শুরু করছেন। তো ইনশাল্লাহ আমার গাইডলাইনে যে সাবজেক্টিভ ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আপনারা যদি প্রপারলি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একটু আপনাদের মানে হোপফুলি অনেক মানে শ্রম অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। তো গাইডলাইনের ক্লাস মোটামুটি এতটুকুই। আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা সব সময়ের জন্য।